হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের এবিটি এর নেক্সট পেজ 191 নম্বর যে পেজটা সেটা আমরা স্টার্ট করব এর পার্ট 1। আজকে আমরা পার্ট 1টা করে নিচ্ছি এবং আগামীকাল এখানে কিন্তু তোমাদের পার্ট 2টাকে পোস্ট করে দেওয়া হবে। ঠিক আছে? তো চলো আর কোনো কথা না বাড়িয়ে ফটাফট দেখতে থাকো। তো তোমরা অনেকেই সুন্দর, সুন্দর রেসপন্স করছো, ভালো লাগছে খুব। এইভাবে অ্যাপ্রিসিয়েট করতে থাকো। থ্যাংক ইউ সবাইকে মন থেকে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, ঠিক আছে? একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হয় তোমরা জানো? 2 হয়, ঠিক আছে? কারণ কি জানো যে দ্বিঘাত মানে কি? তার সর্বোচ্চ পাওয়ার কত থাকবে? 2 থাকবে। অর্থাৎ একটা জেনারেল ইকুয়েশন কি হয়? ax² + bx + c = 0। তো এই দ্বিঘাত সমীকরণে দেখো x এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 2 থাকবে এবং এর সাথে, সাথে তোমাদের মনে রাখতে হবে বাকি যে x টার্মগুলো এখানে থাকবে সেখানে কিন্তু পুরোটাই কিন্তু পূর্ণ সংখ্যায় থাকতে হবে। অর্থাৎ আমি যদি তোমাকে একটা সমীকরণ লিখে দেখাই ax² + b√x + c = 0, তখন কিন্তু তুমি এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারো না। যদিও বা এখানে দেখো ax² রয়েছে। ঠিক আছে? কারণ কি এখানে দেখতে পাচ্ছ x এর পাওয়ার যে কি আছে? ভগ্নাংশ আছে। অর্থাৎ √x মানে কত হয়? x⁻½ কে বোঝায়। তো এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। তো আমি একটা অ্যাডিশনাল পয়েন্ট তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি প্রত্যেকের কিন্তু এটা মনে থাকবে। ঠিক আছে? তাহলে আমাদের এখানে উত্তর কোনটা হয়ে যাচ্ছে? অপশন নাম্বার 2, যে একটা দ্বিঘাত সমীকরণের চলে সর্বোচ্চ ঘাত কত হয়? 2 হয়। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো। কোন মূলধনের একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? ঠিক আছে? তো টাইম পিরিয়ড আমাকে বের করতে হবে। এই অঙ্ক অলরেডি আমরা আগে ফেস করেছি। তো দেখো, একটা নির্দিষ্ট মূলধন সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। অর্থাৎ p টাকা, ধরে নাও আসল হচ্ছে p টাকা। তো সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। মানে কি হয়ে যাচ্ছে? 2p টাকা হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি বলি সুদ কত এখানে আসছে? দেখো সুদ কত হয়ে যাচ্ছে? কত? 2p, আর আমার আসল ছিল p। অর্থাৎ এক্সট্রা যে বিয়োগ করে p টা পাচ্ছি এটাই কি আমাদের সুদ। ঠিক আছে? তো এই সুদের পরিমাণটা কি করব আমরা? i = p/100 করে এখান থেকে ক্যাপিটালটাকে বের করব। দেখো আয়ের জায়গায় তাহলে আমরা কি বসাবো? দেখো ইন্টারেস্ট পি বেরিয়েছে আর ক্যাপিটালটা আমরা পি ধরেছি। আর আর এর মান কত? আর আমাদের বের করতে হবে না, আর একই আছে। তো আরই রাখলাম। আর টাইম কত? দেখো 20 বছরে বলেছে। তো এখানে 100 দিলাম। দুই দিক থেকে পি কেটে গেল। এখান থেকে 20 দেখো 5, আর এর মান এখান থেকে বেরিয়ে যাচ্ছে 5%। তো আর এর মান আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে ওই একই সরল সুদের হারে, অর্থাৎ এই 5% হারে ওই মূলধন 3 গুণ হবে। 3 গুণ হবে মানে কি? অর্থাৎ সুদ হয়ে যাবে কত? দেখো সুদ হয়ে যাবে 2p টাকা। হয়েছে? দেখো 3 গুণ হয়ে যাবে। তো আসল টাকা p, সেই p টাকা 3 গুণ হয়ে যাবে। তার মানে নিশ্চয়ই 2p টাকা হবে কি? ইন্টারেস্ট। এটা হচ্ছে আমাদের i। সিমিলারলি এখানে আমরা i = p/100 এ বসাবো এখান থেকে দেখো। তো ক্যাপিটাল সেম p থাকবে। আর এর মান এখন কত বেরিয়েছে? 5%। আর টাইমটা আমাদের বের করতে বলেছে বাই 100। দুই দিক থেকে p কেটে দাও, 5 দিয়ে কাটো এখানে 20, আর 20 সঙ্গে 2 গুণ করে দাও কোনাকুনি, t সমান চলে আসবে 40। তো 40 বছর আমাদের হবে একদম সঠিক উত্তর, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন চলে আসছে দেখো। দুটো ঘনকের আয়তন অনুপাত 1:27। ঠিক আছে? ঘনক দুটো সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তো দেখো আয়তনের অনুপাত বলেছে 1:27। তা দুটো ঘনক, একটার আয়তন ধরে নাও a কিউব, আর একটা ঘনক ধরে নাও b কিউব। অর্থাৎ প্রথম ঘনকের একটা বাহু আমরা a ধরছি, তো সেক্ষেত্রে তার আয়তন কি হবে? বাহুর কিউব হয়, অর্থাৎ a কিউব। দ্বিতীয় ঘনকটার ক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্য b ধরেছি, তো তার আয়তন কি হবে? b কিউব। ঠিক আছে? তো এই যে অনুপাতটা আমাদের বলে দিচ্ছে কত? এর যে অনুপাতটা বলে দিচ্ছে দেখো 1:27, 1:27। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, a কিউব বাই b কিউব সমান 1/27। আচ্ছা, এর পরের স্টেপে এটাকে এইভাবে লিখতে পারি, 1/3 এর হোল কিউব লিখতেই পারি। অর্থাৎ আর এদিকে যে a কিউব b কিউব আছে এটাকে এইভাবে লিখতে পারি, a কিউব b কিউবের হোল কিউব, মানে a বাই b এর হোল কিউব, আর এখানে 1/3 এর হোল কিউব। অর্থাৎ দুদিক থেকে কিউবকে এলিমিনেট করলে আমরা পেয়ে যাব a/b এর মান কত? 1:3। তো আমাদের বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র কি হয়? 6 স্কোয়ার, মানে 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে প্রথমটার জন্য 6 ইন্টু বাহু স্কোয়ার, পরেরটার জন্য সেম 6 ইন্টু বাহু স্কোয়ার। তো পরেরটার বাহু কত? b। তো সেই জন্য b স্কোয়ার লিখলাম। দুই দিক থেকে 6 আগে কেটে দাও। এর মান দেখো আমরা এখান থেকে 1 নিতে পারি, যেহেতু অনুপাত আমরা সরাসরি বসাতেই পারি। 1 স্কোয়ার, আর b এর মান কত? 3। তো 3 স্কোয়ার। তো 1 স্কোয়ার করলে হবে 1, আর 3 স্কোয়ার করলে হবে 9। তো এটা আমাদের একদম সঠিক উত্তর হয়ে যাবে। যেহেতু এটা এমসিকিউ সলভ করছি তাই জন্য আমরা এইভাবে করলাম। যদি এই কোশ্চেনটা 2 নম্বরে পড়ে তখন কিন্তু সরাসরি তোমরা এর জায়গায় 1 আর b এর জায়গায় কিন্তু 3 কে বসাতে পারবে না। তখন তোমাদের কিন্তু মনে রাখতে হবে এই জিনিসটা আমি যেটা করে দিচ্ছি সেটাকে কিন্তু করতে হবে। অর্থাৎ তোমরা এভাবে লিখবে a/1 সমান b/3। অর্থাৎ দেখো কোনাকুনি নিয়ে গিয়ে এই যে মানগুলোকে বজ্রগুণনের নিয়ম অনুযায়ী এভাবে লিখবে, a/1 সমান b/3, আর এটাকে k ধরবে। ঠিক আছে? তাহলে লিখতে পারো a সমান 1k আর b সমান হবে 3k। তো এইভাবে তোমরা এর মান তখন
বসাবে, ঠিক আছে? কারণ তোমরা এটা অনুপাতকে সরাসরি এইভাবে বসাতে পারো না, যেহেতু এটা আমরা এমসিকিউ সলভ করছি, তো এক্ষেত্রে কোনো ব্যাপার নেই, তোমরা লিখতেই পারো। আর 2 নম্বরের কোশ্চেন থাকলে কিন্তু অবশ্যই তোমরা এই কে ধরে কিন্তু ক্যালকুলেশনটাকে করবে, অর্থাৎ তুমি সরাসরি অনুপাতকে মান হিসাবে নিতে পারো না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 2a সমান 3b সমান 4c হলে h2b সমান c, ঠিক আছে? তো এই অনুপাত যেমন 2a সমান 3b আর 4c দেওয়া আছে, তো আমরা দুটো দুটো করে মান নিয়ে নিই। একবার 2a সমান 3b নিই, আরেকবার নিচ্ছি 3b সমান 4c। আচ্ছা, এখান থেকে a বাই b এর মান আমরা যদি বের করি কত পাবো দেখো, 3-এর 2 পাবো। এখান থেকে b বাই c এর মান যদি বের করি তাহলে কত পাবো দেখো, 4-এর 3 পাবো। দেখো 4ই রইলো, 3টা কোণাগুণি নিচে চলে আসবে, সেম 3ই রইলো, 2টা কোণাগুণি নিচে চলে আসলো। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, এ বি সি এর যে অনুপাত পাচ্ছি দেখো, এর মান 3, বির মান 2, আর বি আর সি এর ক্ষেত্রে কত পাচ্ছি দেখো, 4 আর 3। তো দুজনে এখানে দেখো দুটো আলাদা আলাদা চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই দুটোকে আমরা এটার পাশের সংখ্যা দিয়ে ইকুয়াল করে দেবো, অর্থাৎ এইখানে 2 দেবো আর এখানে 4 দেবো, ঠিক আছে? যে যার পাশের সংখ্যা দিয়ে আমরা রিপ্লেস করে দেবো, ঠিক আছে? তো 4-3 12, 4-2 8 আর 3-2 6। তো এটাকে আমরা কাটাকাটি করতে পারি আর 2 দিয়ে, তো 2-6 12, 2-4 8, 2-3 6। তো এটা হয়ে গেল আমাদের অনুপাত। তো 6, 4, 3 হবে অপশন নাম্বার ডি, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এডিসির মান 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএসির মান কত? ওকে, দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ ফার্স্ট আমরা এঁকে নিই। তো ধরো একটা বৃত্ত, ঠিক আছে? এখানে হচ্ছে এবি ব্যাস, তো এবি ব্যাস, তো ব্যাস যেহেতু সেটা কি কেন্দ্র ভেদ করেই যাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি, এখানে ধরো একটা চতুর্ভুজ আঁকছি, এই সি, এইভাবে আমরা আঁকলাম। এক সেকেন্ড, এ বি, এটা কেন্দ্র ও, ঠিক আছে? এটা সি দাও, এটা ডি দাও। এবার কি বলেছে দেখো, অ্যাঙ্গেল এডিসি 120 ডিগ্রি, এডিসি 120 ডিগ্রি, ওকে? অর্থাৎ এটা দেওয়া আছে কত, 120 ডিগ্রি। আর আমাদের বের করতে বলেছে অ্যাঙ্গেল বিএসি, এইটার মানকে বের করতে হবে, ঠিক আছে? তো খুব ইজি অঙ্ক কীভাবে করতে পারি, প্রথম দেখো এই ত্রিভুজ এসিবি দেখতে পাচ্ছ, একটা ব্যাসের উপরে, ভালো করে লক্ষ্য করো, একটা ব্যাসের উপরে, ঠিক আছে? এবি একটা ব্যাস, তার উপরে দেখো একটা কোণ তৈরি হয়ে আছে, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ, দেখো অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাসের অর্ধেক হয়ে যাচ্ছে, ব্যাস কী হয়েছে, বৃত্তটাকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে, তার মানে অ্যাঙ্গেল এসিবি কোণটা হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি হচ্ছে কি না অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়ে থাকে আমরা জানি, সমকোণ হয়ে থাকে, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ, সেটাকে আমরা 90 ডিগ্রি বলতে পারি, অর্থাৎ এইটা এসে গেল আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, আমাদেরকে বের করতে হবে এই কোণটার মান। তাহলে আমরা লিখছি অ্যাঙ্গেল বিএসি সমান লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি। তাহলে এই জিনিসটা লিখতে পারি, ভালো করে লক্ষ্য করো, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফলকে বিয়োগ করে দেবো। বিএসি বের করছি, দেখো বিএসি বের করছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস এই যে দুটো কোণ, একটা হচ্ছে অ্যাঙ্গেল এবিসি কোণ, মানে একটা অ্যাঙ্গেল এসিবি কোণ আর একটা অ্যাঙ্গেল এবিসি কোণ, ঠিক আছে? তার মধ্যে দেখো 180 তো যেমন আছে লিখলাম, এই কোণটা অ্যাঙ্গেল এবিসির মান কত দেখো, এ বি সি, এই কোণটার মান কত হবে দেখো, এই কোণটার মান হবে কিন্তু 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? কারণ দেখো এটা যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়, সম্পূরক হয়, অর্থাৎ অ্যাঙ্গেল এডিসির মান যদি 120 ডিগ্রি হয়, এডিসি যদি 120 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এবিসি সমান 180 মাইনাস 120, কারণ অর্ধবৃত্তস্থ কোণ কি, এই বৃত্তস্থ চতুর্ভুজ কী হয়, সম্পূরক হয়। এটার উপপাদ্য আমরা করেছি। তো দেখো এখান থেকে 60 ডিগ্রি পেলাম, তো সেই 60 ডিগ্রিটাকে এখানে বসালাম, আর এসিবির মান এখান থেকে দেখো 90 ডিগ্রি পেয়ে গেছি, ওকে? তাহলে 180 মাইনাস এটা হচ্ছে কত, 150, বিয়োগ করে দাও, 30 ডিগ্রি হয়ে যাবে অ্যাবসলিউটলি রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো চলে আসছি, যদি 3x সমান কোসেক আলফা, 3/x সমান কট আলফা হয়, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত হবে, ঠিক আছে? তো 3x সমান কোসেক আলফা আছে, তো এইখান থেকে আমরা এটাকে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, দিলে কী হবে দেখো 9x স্কোয়ার, আর এটা হবে কি কোসেক স্কোয়ার আলফা। সিমিলারলি এইটাকেও আমরা বর্গ করে দিচ্ছি, এখানে হবে 9/x স্কোয়ার সমান কট স্কোয়ার আলফা, ঠিক আছে? আর এবারে আমরা একটা সূত্র জানি কি, কোসেক স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান কত হয়, 1 হয়। তো কোসেক স্কোয়ার আলফার মান আমরা এখান থেকে 9x স্কোয়ারকে লিখতেই পারি, মাইনাস কট স্কোয়ার আলফার মানকে আমরা লিখতে পারি 9/x স্কোয়ার সমান 1।
9 কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 1/x² সমান কত হচ্ছে 1 আসবে। এবারে দেখো আমাকে 3 ইন্টু এটার মান বের করতে হবে, তাহলে 9টাকে আমি ভেঙে লিখতে পারি 3 ইন্টু 3 x² মাইনাস 1/x² সমান আসছে 1। তাহলে 3 ইন্টু x² মাইনাস 1/x² আর বাকি যে 3টে থাকবে এটা এদিকে পাঠিয়ে দিলাম 1/3 করে। তো দেখো এইটার মানই তোমাকে বের করতে বলা হয়েছিল, তো সেটার মান কত এসছে 1/3। তো এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি। দেখো চলে আসছি শূন্যস্থান পূরণ। দেখো 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আসল ছিল 8x আর সুদ আসল হয়ে গেছে 9x। তার মানে কত টাকা বেড়েছে? x টাকা বেড়েছে। এই x টাকাটাই কি? এটা হচ্ছে সুদ, তাই তো? তাহলে সুদের হার বের করতে বলেছে, তাহলে i সমান p/100 করে দেবো, অর্থাৎ x মানে i মানে x, p মানে হবে 8x, আরটা আমরা বের করব, টাইমটা হচ্ছে 1 বছরে বলেছে বাই 100, x কেটে দাও, আর এর মান চলে আসবে দেখো 100, কোনাকুনি গুণ করলে 100 আর 8 তলায় ভাগ হয়ে চলে আসবে। তো এটা ভাগ করে দাও, 12/1 হয়ে যাবে উত্তর, কাটাকাটি করেও করতে পারো, ঠিক আছে? এটা আমাদের আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, একটা বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ ও দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তো এটা হবে ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। নেক্সট চলে আসি, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটা ড্যাশ বৃদ্ধি, তো সেটাকে বলা হয় সমহার বৃদ্ধি, আর কোনো কিছু কমতে থাকলে সেটাকে বলা হয় সমহার হ্রাস, ঠিক আছে? পরের কোশ্চেন চলে আসছে, √3 অনুবন্ধীকরণী কী হবে? -√3 - 2, অর্থাৎ যেটার আগে মানে যেটা রুট আছে তার আগে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এক মুখ কাটা একটা পেন্সিলের আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়, ঠিক আছে? এক মুখ কাটা একটা পেন্সিল দেখেছো, এই যে মুখটা থাকে, এইখানে যে মুখটা থাকে এটা কি হয়েছে? শঙ্কুর মতো দেখতে থাকো এটা, আর বাকি যে অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা থাকে, এটা কি একটা পেন্সিল যেহেতু, তো এই মুখটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙের মতো দেখতে। তাহলে শঙ্কু, এখানে আবার ড্যাশ হবে, ঠিক আছে? এই জায়গাটা একটু ড্যাশ ছিল, এই জায়গাটায় এটা হবে চোঙের, ঠিক আছে? চোঙের সমন্বয়। নেক্সট কোশ্চেন চলে আসছি, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো মান হলে ড্যাশ বলে এই জায়গাগুলো বাদ পড়ছে, এইখানে ড্যাশ আছে, ঠিক আছে? এই জায়গাটায় ড্যাশ আছে, এই জায়গাটায়। তো এর উত্তর কি হবে? কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক, ঠিক আছে? নেক্সট দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ বাড়তে থাকে। অবশ্যই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমরা সরল সুদের ক্ষেত্রে জানো খুব ভালো করে, যে টাকাটা তুমি ব্যাংকে জমা দিয়ে আসছো প্রত্যেক বছর, ওটাকেই আসল হিসাবে গণ্য করা হবে, যত টাকাই সুদ হিসাবে তোমার প্রত্যেকবার বাড়ুক না কেন। ওই যে টাকাটা তুমি দিয়েছো সেটাই কেবলমাত্র তোমার আসল হিসাবে গণ্য হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, যে টাকাটা তুমি এবছর দিয়ে আসছো, পরের বছর সুদ বেড়ে যে টাকাটা হচ্ছে সেটাই কিন্তু দ্বিতীয় বছরের জন্য ক্যাপিটাল হয়ে যাবে, ঠিক আছে? বা মূলধন হয়ে যাবে। তো সেই জন্য চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে কিন্তু যোগ হতে থাকে, এটা একদম সত্য দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এটা হয়ে গেল সত্য। নেক্সট দেখো, x প্রপোর্শনাল জেড আছে, y প্রপোর্শনাল জেড আছে, xy প্রপোর্শনাল জেড হবে। এটা জেড 2 নয়, ঠিক আছে? এটা 2 নয়, এটা জেড বোঝাতে চাইছে, ঠিক আছে? তো দেখা যাক এটা সত্য কি মিথ্যা হয়, আগে আমরা একবার করে দেখে নিই। তো x প্রপোর্শনাল জেড মিনস এখান থেকে লিখতে পারি x সমান k1z, আর y প্রপোর্শনাল জেড মিনস আমরা লিখতে পারি y সমান k2z, ঠিক আছে? k2z। ব্যাস, এক্স এর মান পেলাম আর ওয়াই এর মান পেলাম। আমাদের কী করতে বলেছে? এক্স ওয়াই এর মান বের করতে বলেছে। তাহলে এক্স ওয়াই এর মান বের করতে গেলে আমাদের কী করবে? k1z ইন্টু k2z করবে, তাই তো? তার মানে কী পাচ্ছ এখান থেকে? দেখো k1 k2z স্কোয়ার পাচ্ছ। আচ্ছা, k1 k2টাকে আমরা সিম্পল k দিয়ে ধরছি। আচ্ছা, এগুলো তোমরা অবশ্যই লিখবে যে k1 k2 একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? সিমিলারলি এখানে অবশ্যই লিখবে k একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে? যেখানে k > 0। তো এইভাবে তোমরা লিখে নিলে, ঠিক আছে? নেক্সট দেখো, এখানে আলটিমেটলি তাহলে কী পাচ্ছ? এক্স ওয়াই সমান আসছে kz স্কোয়ার, আর আমরা এটাকে জানি যে সমান আর ধ্রুবক যখন উঠে যাবে প্রপোর্শনাল চিহ্ন ফিরে আসবে জেড স্কোয়ার। এখানে দেখো জেড স্কোয়ার আসছে, বাট এখানে কী দেওয়া আছে? দেখো এক্স ওয়াই প্রপোর্শনাল জেড দেওয়া আছে, তাই তো? তাহলে এই যে বিবৃতি এটা কিন্তু মিথ্যা হবে। বোঝা গেছে কেন মিথ্যা হলো? পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে একটা একটা বৃত্তে, এটা রক্তে হয়ে গেছে, তাও তো বানান ভুলে আছে, যাই হোক একটু টাইপিং মিস্টেক হয়েছে, এগুলো ম্যানেজ করে নিয়ে একটা বৃত্তে হবে, ঠিক আছে? একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে? একটা বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক আঁকা যায়, ঠিক আছে? দেখা যাক, একটা ধরো বৃত্ত আঁকলাম, ঠিক আছে? তো এখানে একটা ধরো সরলরেখা আছে, এইখানে ধরো একটা সরলরেখা আঁকলাম। তো এই সমান্তরালে কতগুলো স্পর্শক আঁকা যাবে? দেখো এই একটা স্পর্শ করা যেতে পারে, আর এই একটা স্পর্শ করা যেতে পারে, যেগুলো কিন্তু এই বাহুটার সঙ্গে কিন্তু সমান্তরাল হবে, তাই তো? কিন্তু এখানে বলেছে কতগুলো করা যায়? 3টি করা যায়। তাহলে এই বিবৃতি কি মিথ্যা হবে? কারণ কি? এখানে দুটো করা যায়,
ঠিক আছে, সর্বাধিক দুটো করা যায়, কিন্তু এখানে লেখা আছে তিনটে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, তো টেস্ট করে দেখা যাক। একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে ব্যাসার্ধ ধরো আর ছিল, সেটাকে এখন দ্বিগুণ করা হবে, অর্থাৎ 2r। ওকে, গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখেন আগে আয়তন কত আসবে, 4/3 পাই আর কিউব, আর এখন আয়তন কত আসবে, 4/3 পাই 2r কিউব। ঠিক আছে, এখন ব্যাসার্ধ যেহেতু 2r হয়ে গেছে, দ্বিগুণ করা হয়েছে, তাহলে এইখানে তো সলভ করা যায়। 4/3 পাই 2 কিউব করা মানে হবে 8, আর এখানে হবে r কিউব। তার মানে ক্যালকুলেশন করলে দেখো 8টা সামনে নিয়ে নাও, গুণ 4/3 পাই r কিউব। অর্থাৎ দেখো এই হুবহু সেম জিনিসটা এখানে যেমন আছে এখানেও তেমনই আছে, শুধু সামনে কিন্তু 8 গুণ হয়ে গেছে। তার মানে অ্যাকচুয়ালি কত গুণ হবে, 8 গুণ হবে, বাট এখানে কত দেওয়া আছে, দ্বিগুণ দেওয়া আছে, যার জন্য এই স্টেটমেন্টটা কিন্তু মিথ্যা হয়ে গেল। বোঝা গেছে? নেক্সট, যদি 0 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কোয়ার আলফা, আচ্ছা তোমাদের বইটা কিন্তু এই টেস্ট পেপারে আলফা দেখতে পাচ্ছি এখানে আছে, বাট এখানে আমি কোশ্চেন আলফাটা একটু প্রবলেম করছিল বলে, টাইপিং প্রবলেম হচ্ছিল বলে, যার জন্য আমি এক্স দিয়ে লিখেছি। ঠিক আছে, তো যাই হোক, তো 0 লেস দ্যান এক্স লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেক স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর সর্বনিম্ন মান 2 হবে। তো সর্বনিম্ন মান করতে গেলে আমি অল টাইম বলেছি যে প্লাস বলা যে সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাকে করবে, মানে ভিতরে মাইনাস বাইরে প্লাস, এই যে সূত্রটা সেটাকে করবে। ঠিক আছে, তো চলো মানটা আমরা শুরু করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা লিখবো বললাম, মাইনাসের সূত্র, যেটা বাইরে কিন্তু অবশ্যই প্লাস থাকে যেন। ঠিক আছে, তো সেক স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের সূত্র কী হবে, সেক এক্স মাইনাস কস এক্স, এর দুটো সূত্র হয়, একটা সেক এক্স প্লাস কস এক্স, মাইনাস হবে বাইরে তখন, আর এটা মাইনাস ভিতরে হলে তখন বাইরে হবে, তো এখানে স্কোয়ার হবে প্লাস 2 সেক এক্স কস এক্স। ঠিক আছে, তো এখানে দেখো এই যে সেক এক্স মাইনাস কস এক্সের হোল স্কোয়ার আছে, এইটার মান তো আর যাই হোক তোমার পজিটিভই আসবে। কেন পজিটিভ আসবে, কারণ কি যেহেতু বর্গ সংখ্যা আছে, পাওয়ারে দেখো স্কোয়ার রয়েছে, তো যদিও নেগেটিভ হয়ও সেই নেগেটিভটাকে স্কোয়ার করলে বর্গ হয়ে যাবে, আমার প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে 2 ইন্টু সেক আলফাটাকে লিখতে পারি 1/cos আলফা, আর এখানে কস আলফা তো রয়েছে, এটা কেটে যাচ্ছে, তার মানে এটা থেকে একটা পজিটিভ মান আসবে প্লাস 2। তাহলে কোনো একটা পজিটিভ মানের সঙ্গে যদি 2 যোগ করে, তাহলে সেটা অবভিয়াসলি 2 এর থেকে বড়ই হবে, হ্যাঁ কি না, সেটা অবশ্যই 2 এর থেকে বড় হবে। তো এখানে এই জন্যই 2টা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মান। ক্লিয়ার, যেহেতু এর থেকে কোনো পজিটিভ মান যদি 2 এর সঙ্গে যোগ করে, তাহলে অ্যাটলিস্ট যদি আমি 0.1ও ধরি, তো সেটার সঙ্গে 0.1 এর সঙ্গে যদি 2 যোগ করি, তো সেটা কী আসবে, 2.01 আসবে। ঠিক আছে, মানে 2.1 আসবে, তো সেটাও তো 2 এর থেকে বড় হবে। তো এই আমাকে বলেছে সর্বনিম্ন মান, তো সর্বনিম্ন মান কী হতে হবে, 2 আসবে একমাত্র। ঠিক আছে, তো এটা ঠিকঠাকই দেওয়া রয়েছে, তো এই স্টেটমেন্টটা কিন্তু সত্য হবে। চলে আসছি পরের কোশ্চেন, 2 3 9 10 9 3 9 এই সংখ্যাগুরু মান বলেছে 10। তো দেখে না সব থেকে বেশি 10 তো থেকে একবার আছে, তো প্রশ্নই ওঠে না, তো এমনিতেই সরাসরি এটাকে মিথ্যা লিখে দাও। বাট এখানে উত্তর যদি জানতে চাও তো কোনটা হবে, দেখো 9 আছে এখানে, দেখো 3 বার, একবার দুবার আর এই 3 বার, তো এখানে অ্যাকচুয়ালি 9 হওয়া উচিত সংখ্যাগুরু মান, বাট এখানে কিন্তু 10 দেওয়া আছে, তো এই জন্য স্টেটমেন্ট কিন্তু মিথ্যা হয়ে গেল। পরের কোশ্চেন দেখো কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান 0 সমীকরণে একটা বীজ 2। তো সমীকরণে একটা বীজ 2 বলে দিয়েছে, মানে কি ওই 2 বীজটা যেটা আছে সেটাই সমীকরণকে স্যাটিসফাই করবে, তাহলে এক্সের জায়গায় 2 আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, 2 প্লাস বি ইন্টু আবার এক্সের জায়গায় দেখো 2 বসলাম, প্লাস 6 সমান 0, তাহলে 2 স্কোয়ার করলে 4 হবে, এখানে এটাকে গুণ করে দাও, 2 স্কোয়ার 4 মাইনাস 2b প্লাস 6 সমান 0, প্লাস 4 মাইনাস 4 কেটে দাও, এখান থেকে মাইনাস 2b সমান আসবে কত, মাইনাস 6, মাইনাস মাইনাস এলিমিনেট করো, বি সমান আসবে 6/2 অর্থাৎ 3, 6/2 মানে 3 এসে গেল। তো এই যে বীজটা এলো, বি এর মান কত, দেখো সমীকরণের বলছে সমীকরণে একটা বীজ 2 বলে দিয়েছে, তো 2 বসানোর পরে বি এর যে মান সেটা আমরা পেলাম কি 3। ঠিক আছে, তো আমাদের বলেছে অপর বীজটির মান কত, তো অপর বীজটির মান কত, তো এইখানে যেটা থাকে একটা দ্বিঘাত সমীকরণের মাঝখানে যেটা লেখা থাকে, একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণকে কীভাবে লেখা হয়, এইভাবে লেখা হয়, তো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস আলফা গুণ বিটা, এইভাবে লেখা থাকে। ঠিক আছে, সমান 0। ক্লিয়ার, এখন আলফার বিটাটা কি, আলফার বিটা হচ্ছে দুটো বীজ। ক্লিয়ার, আলফার বিটা কি, দুটো বীজ, তাহলে আলফার মান এখানে বলে দিয়ে আছে দেখো 2, একটা বীজ 2 বলে দিয়েছে, আরেকটা বীজ আমাদের 3 বলছি আমরা, কেন বলছি, কারণ দেখো 2 প্লাস বি এর জায়গায় আমাদের কি লেখা আছে দেখতে পাচ্ছ, 3 আসছে, বি এর ভ্যালু 3 আসছে, তো একটা সমীকরণকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি এর জায়গায় যদি আমরা 3 বসাই, এক্স প্লাস 6, এই জিনিসটা এই নিয়মে আমরাকে
এই নিয়মে আমরা এটাকে হোল্ড করাতে পারছি কি দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা আলফার জায়গায় 2 প্লাস 3 অর্থাৎ 5x আর এখানে দেখো 6 2 আর 3 গুণ করলে দেখো 6 হয়। তো এই সমীকরণটা কিন্তু স্যাটিসফাই করছে। তো এখানে আরেকটা বীজ হবে কত 3। তো এই উত্তর আমাদের হয়ে গেল এক্স এর মান কি 3। ঠিক আছে, অথবা তুমি এইভাবে করতে পারো, অথবা এই সমীকরণটাকে এখানে বসিয়ে সিম্পল মিডল টার্ম করতে পারো, যে কোনোভাবে তুমি করতে পারো, উত্তর কিন্তু তোমার 3ই আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? ঠিক আছে, আচ্ছা মাসিক সুদ বলেছে 1 টাকা, তার মানে 1 মাস মানে কত? 1 মাস মানে কত হয় জানো তোমরা? 1 এর 12 বছর, তাই তো? এটা হচ্ছে আমরা সময় বের করে নিলাম 1 এর 12। ওকে, আচ্ছা মূলধনটাকে আমরা এক্স ধরছি, আর 5% হারে বলেছে, 5% হারে সরল সুদের হারে কত টাকা? তো এক্স টাকা ধরে নাও, তার 5% হারে এক্স টাকার 1 মাসের অর্থাৎ 1 এর 12 বছরের সরল সুদকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো? সরল সুদ মানে আই সমান আমরা লিখতে পারি পিআরটি বাই 100। পি মিনস আমরা এক্স ধরেছি, মানে আমাদের মূলধন এক্স টাকা ধরেছি, আর মানে কত? আমাদের কত হারে বের করতে বলেছে দেখো, সরি বলে দিয়েছে 5%, তাহলে 5% মানে আর এর মান 5, পি আর টি, টি মানে কত? টি মানে দেখো দেওয়া আছে সময়, যেটা হচ্ছে 1 এর 12। তো 1 এর 12টা আমরা নিচে বসালাম, কারণ অঙ্কের নিয়ম অনুযায়ী জানো তোমরা এই 12টা যদি থাকে তো পর লাইনে ভাগটাকে গুণ করলে সেই 12টা নিচে চলে আসবে। তো সরাসরি আমরা 12টাকে নিচে লিখলাম গুণ 100। তো এটাই আমাদের কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। তো এই সুদটার পরিমাণ কত টাকা বলে দেওয়া আছে? না 1 টাকা বলে দেওয়া আছে। ঠিক আছে, বোঝা গেছে? তো চলো এটা শুরু করা যাক। 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটো, এখানে 20 আসবে, আর 12 সঙ্গে 20 গুণ করলে আসবে কত? তোমরা দেখো আই সমান এক্স বাই 240, এটা এলো। অর্থাৎ আয়ের মান এবার আমরা বসিয়ে দেবো এখান থেকে। আয়ের মান দেখো 1 টাকা লিখতে পারি, আর এক্স বাই 240, তো গুণ করে দাও কোনাকুনি, এক্স সমান 240, তো এই টাকাটা অর্থাৎ 240 টাকার 5% সরল সুদের হারে, ঠিক আছে, মাসিক সুদ 1 টাকা হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসছি। 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা বৃত্তে এবি এবং এসি দুটি সমান জ্যা রয়েছে। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবি সমান এসি সমান 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো 5 সেমি দৈর্ঘ্যের একটা ছবি এঁকে নিই ফার্স্ট। এটা ধরো ও, ঠিক আছে। আচ্ছা একটা আমরা বলছি দেখো 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা বৃত্তে এবি আর এসি দুটো সমান জ্যা, ঠিক আছে। তো একটা জ্যা আঁকছি আমরা, এবি আর এসি। আচ্ছা এবি আর এসি, তাই তো? তো ধরো একটা জ্যা আঁকলাম, এই আঁকলাম একটা জ্যা আঁকলাম ধরো এই, ঠিক আছে, এবি আর এসি। এবারে দেখো এবি এসি দুটো সমান জ্যা, বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, আচ্ছা তার মানে একটু এটাকে বাইরে করতে হবে। এই ধরে নাও একটু বৃত্তটা একটু বড় করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এটা নাম দাও ধরো এ, এটা বি, এটা সি, এটা ধরো কেন্দ্র হচ্ছে ও। ক্লিয়ার? দেখো 5 সেমি দৈর্ঘ্যের, তো এইখান থেকে আমরা ও আর বিটাকে যুক্ত করে দিচ্ছি, যেটা হচ্ছে 5 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ যেহেতু। সিমিলারলি আমরা ও আর সিটাকে যুক্ত করতে পারি, এটাও 5 সেমি হবে। একটু ছবিটাকে এঁকে নাও, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি পেন ট্যাপ তো, যার জন্য আঁকতে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, ব্যাসার্ধ একটা বৃত্তে এবি এবং এসি দুটো সমান জ্যা, ঠিক আছে, দুটো সমান সমান জ্যা, এবি আর এসির দৈর্ঘ্য সমান কিন্তু এখানে। আচ্ছা বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে দেখতে পাচ্ছ, ত্রিভুজের বাইরে এঁকেছি, এবিসি ত্রিভুজের বাইরে কেন্দ্র রয়েছে। এবি আর এসি সমান 6 সেমি, তো এবির মানও 6 সেমি আর এসির মানও 6 সেমি, এটা 6 সেমি, এটাও 6 সেমি। বিসি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। তো বিসি জ্যা মানে কোনটা? এই যে জ্যাটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বের করতে হবে। ক্লিয়ার? তো প্রথম কথা, এটা প্রমাণ করার জন্য আমাদের হাতে যে তথ্য আছে, একটা তথ্য কি ওবির সঙ্গে ওসি সমান, যেহেতু এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই সেই ডেটাগুলোকে আমরা ছোটো ছোটো করে লিখে নিচ্ছি প্রমাণ করার জন্য। ওবি সমান ওসি, ঠিক আছে, ব্র্যাকেটে তোমরা লিখে নিচ্ছ যে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। নেক্সট এবার আমরা কি করছি দেখো, দুটো ত্রিভুজ ধরছি, একটা ত্রিভুজ বিওডি আর আরেকটা ত্রিভুজ সিওডি, ঠিক আছে, ত্রিভুজ সিওডি। দেখো বিওডি আর ত্রিভুজ সিওডি, যেটা কোনটা বিওডি দেখো, বিও
আর ডি আমরা একটা কিন্তু এখান থেকে তুলনা করব, মানে এখান থেকে একটা দাগ টেনে নেব, ঠিক আছে। বিওডি এই যে পয়েন্টে এটাকে আমরা ডি দিলাম, তো এটা হচ্ছে বিওডি ত্রিভুজ। একটা এদিকে আছে দেখো সিওডি ত্রিভুজ। তো এই ছোটো ছোটো দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ দু সাইডে, এই ত্রিভুজ দুটোকে আমরা ফার্স্ট সর্বসম প্রমাণ করব। কিভাবে করব দেখো, প্রথম তো বলতেই পারি দুটো ত্রিভুজের ক্ষেত্রে বিও সমান ওসি, এটা একটা দেখালাম, যেটা একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু তাই জন্য সমান। আরেকটা আমরা বলতে পারি কি, যে ওডি দেখো দুজনের কাছে রয়েছে, তো ওডি হচ্ছে কি সাধারণ বাহু, এটা একটা দেখালাম সাধারণ বাহু। আর আরেকটা জিনিস আমরা কি বলতে পারি দেখো, একটা কোণ দেখাতে পারি, কোনটা না অ্যাঙ্গেল বিওডি সমান অ্যাঙ্গেল সিওডি। দেখো বিওডি আর সিওডি মানে এই যে কোণ দুটো দেখো, এই দুটো কী হবে, সমান হবে, যেহেতু তারা সমান ব্যাসার্ধ, বাহু দুটো যেহেতু সমান, তো সেক্ষেত্রে তারা এই দুটো কোণও কিন্তু সমান হবে, কারণ সমান সমান জ্যা কেন্দ্রে সমান কোণ তৈরি করে, এটা মনে রাখবে, ঠিক আছে। তো সমান সমান জ্যা কেন্দ্রে সমান কোণ তৈরি করে, ক্লিয়ার। এই দেখো এই যে বিসি এর উপরেই তো তার অবস্থিত ওসি আর ওবিটা, তো যেহেতু বিসির উপরেই তার অবস্থিত তাই জন্য এই যে কোণটা এই কোণটা সমান হবে। তো লিখে রাখো সমান জ্যা কেন্দ্রে সমান কোণ তৈরি করে, সমান কোণ তৈরি করে, ঠিক আছে। এই কারণের জন্য আমরা লিখতে পেলাম। তাহলে আমরা বলতেই পারি যে ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি, ঠিক আছে, হয়ে গেল। তো সর্বসম প্রমাণ আমরা করে দিলাম। তো সর্বসম প্রমাণ আমরা করে দিয়েছি, মানে আমাদের যেটা প্রয়োজন, অর্থাৎ বিডি সমান সিডি আমরা লিখতে পারি। দেখো বিডি মানে এইটা, সিডি মানে এইটা, আর এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের, এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রয়োগ, ঠিক আছে, এখানে অঙ্ক হিসাবে দিয়ে দিয়েছে ত্রিভুজের অনুরূপ বাহু। আমি সাজেস্ট করবো যদি এই ধরনের কিছু প্রয়োগ থাকে তোমরা স্কিপ করে এক্সট্রা যে অঙ্ক থাকবে সেটা করবো, কারণ একটু লেন্দি হবে। ত্রিভুজের অনুরূপ বাহু, এবার দেখো ক্যালকুলেশনটা আমি ফটাফট বলে দিয়ে চলে যেতে পারি, এর উত্তর কত হবে মোটামুটি ক্যালকুলেশন করে, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে কী মান আসছে, যার জন্য আমি একটু ডিটেলসে ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এটা। তো এখান থেকে বিডি সমান সিডি পেয়ে গেলাম। আচ্ছা, তো বিডি সমান যদি সিডি হয়ে থাকে, আর আরেকটা জিনিস ডি বিসি এর মধ্যবিন্দু হবে, কারণ কি কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি কোনো লম্ব অঙ্কন করা হয় বা কোনো বাহু টানা হয়, সেটা কি হবে, বিসিকে সমদ্বিখণ্ডিত করা যাবে, লম্ব টানতে হবে, সরি যেমন খুশি নয়, লম্ব টানলে বিসিকে দুটো টুকরো করে দেবে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি ডি বিসি এর মধ্যবিন্দু, তাই তো, ডি বিসি এর মধ্যবিন্দু, ঠিক আছে, মধ্যবিন্দু, অর্থাৎ কি বলতে পারি, ওডি লম্ব বিসি, এটা বলতে পারি। তার মানে এই দুটো সমকোণী ত্রিভুজ হলো। তো সমকোণী ত্রিভুজের কনসেপ্ট থেকে আমরা এখান থেকে একটা সূত্র বলতেই পারি, যে প্রথমে দেখো বিডি স্কোয়ার লম্ব যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, দেখো ভালো করে লক্ষ্য করো, বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, যেহেতু এই কোণটা সমকোণ অ্যাঙ্গেল ওডিবি যেহেতু সমকোণ, তাহলে আমরা বলতে পারি বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটা কি না 5 স্কোয়ারের সঙ্গে সমান হবে, অতিভুজ দেখো 5 আছে, তো 5 স্কোয়ারের সঙ্গে সমান হবে মানে 25 হবে, তাই তো। তো এটা হবে 25, এটা একটা 1 নম্বর নাম দিলাম। আর আরেকটা সিমিলারলি ডান দিকে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এখান থেকেও সেম লিখতে পারি, যে এখান থেকে সিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, ঠিক আছে, সিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান, এখান থেকে আমরা লিখতে পারি এবিডি। এক সেকেন্ড, এইটা নিয়ে আমার কোনো লাভ নেই, এটা পরে আসছি, আমাদের দরকার এখান থেকে জ্যায়ের দৈর্ঘ্য বের করা, তাহলে বেকার ওই সাইডেরটা করে লাভ নেই, ঠিক আছে। দেখো আরেকটা ত্রিভুজ নিচ্ছি আমরা, কি এবিডি ত্রিভুজ নিচ্ছি, দেখো এবিডি এই দিকেটা, যেহেতু এটাও যেমন লম্ব, তো এক্ষেত্রে এই কোণটাও তো লম্ব হবে, এটাও তো সমকোণ হবে, ভালো করে লক্ষ্য করো, এইটা যেমন অ্যাঙ্গেল ওডিবি যেমন লম্ব মানে সমকোণ, তা সিমিলারলি অ্যাঙ্গেল বিডিএ এটাও তো সমকোণ। তো সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজটাকে, অর্থাৎ এই দিকে দেখো বিডিএ, এই যে ত্রিভুজটা লক্ষ্য করো ভালো করে, খাতায় ছবিটা তোমরা এঁকেছে তোমরা দেখো, বিডিএ যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এইখান থেকে আমরা বের করে নেবো, দেখো বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, দেখো যদি সমকোণ হয় অতিভুজ কোনটা এবি, তাই এবির মান কত দেওয়া আছে 6, তার মানে 6 স্কোয়ার সমান 36, ঠিক আছে, এটার নাম দিলাম 2। ওকে, এবার করছি কি, আমরা 1 থেকে 2কে বিয়োগ করে দিচ্ছি, সরি 2 থেকে 1কে বিয়োগ করে দিচ্ছি, কারণ এটা ছোটো আছে। তা আমরা যদি 2 - 1 করি, তো কী পেয়ে যাবো দেখো, এখান থেকে পেয়ে যাবো, দেখো কেটে যাবে, দেখো কোনটা কাটছে, বিডি স্কোয়ার আর এডি স্কোয়ার, কোনটা কমন আছে, দেখো বিডি স্কোয়ার কমন আছে, তো এটা কেটে যাবে, ঠিক আছে, গেলে পেয়ে যাবো আমরা এখান থেকে এডি স্কোয়ার মাইনাস, দেখো এখান থেকে পাবো কি এডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার সমান 36 থেকে 25 বিয়োগ করে দাও মানে 11 পাবে। তো এডি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার মানে কি, এটাকে এ প্লাস বি মাইনাস বি লিখতে পারি, অর্থাৎ এডি প্লাস ওডি ইন্টু এডি মাইনাস ওডি,
ঠিক আছে, সমান 11। আচ্ছা এডি প্লাস ওডির মান কত দেখো এখান থেকে বলা আছে, এডি প্লাস ওডি মানে কি, এডি কোনটা দেখো, এডি আর ওডি এটা যুক্ত করলে গোটা কি পাবো, ও এ পাবো না, তাই তো? তার মানে এখানে আমরা লিখতেই পারি ও এ ইন্টু এডি মাইনাস ওডি সমান 11। আচ্ছা ও এর মান কি, ও এটাও তো একটা ব্যাসার্ধ, দেখো ও এটাও তো একটা ব্যাসার্ধ, তার মানে সেটাও তো 5ই হবে। অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এডি মাইনাস ওডি সমান 11/5, এটা একটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই যে মানটা রইলো এটা তোমাদের হাতে থাকলো। আর তার মানে এডি মাইনাস ওডি সমান 11/5 আসছে, আর এডি প্লাস ওডি দেখো, এডি প্লাস ওডি এটা সমান 5, এডি প্লাস ওডি এইটা সমান কত আসছে 5। তো এই দুটোকে নিয়ে আমাদের সলিউশন করতে হবে। তো এইখান থেকে দেখো মাইনাস ওডি প্লাস ওডি কেটে যাবে, মাইনাস ওডি প্লাস ওডি কেটে গেলে 2AD সমান 11/5, আর এই 5 যোগ করলে কত আসবে 25 আর 11 26, সরি 5 এখানে 5 25 আর 11 36, 36/5, 2 দিয়ে কাটো 18, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে বুঝতেই পারছো। তো এডি সমান আসছে কত 18/5, বললাম আমি অঙ্কটা একটু লেন্দি হবে। তো এডির মান চলে আসছে কত, এডি মানে কোনটা এই অংশটুকু, এটার মান চলে আসছে 18/5, আর আমাদের কোনটা দরকার বিসি জায়ের দৈর্ঘ্য, তাহলে এডি পেয়ে গেছি, অতিভুজটা জানি দেখো এটা অতিভুজ আর এটা ধরো লম্ব পেয়ে গেছি আমরা, তাহলে বিডিটাকে বের করতে পারি, খুব সহজেই বিডিটাকে বের করতে পারি দেখো। তার মানে বিডি সমান চলে আসবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এখানে যেটা এসছে তোমার এবির মান 6, তার মানে 6 স্কোয়ার মানে 36, জায়গা শর্ট বলে আমি ডাইরেক্ট লিখলাম 36 বিয়োগ এখানে 18/5 তার স্কোয়ার, অর্থাৎ 18/5 স্কোয়ার করা মানে 324/5 স্কোয়ার মানে 25। তো বিডির মান যেহেতু বের করছি তাই জন্য বিডি স্কোয়ার যেটা থাকবে সেটাকে আমরা বর্গমূল করে এদিকে নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো এটাকে ক্যালকুলেশন করলে 36 আর 25 গুণ করলে হবে 900, আর এটা 324 বিয়োগ করলে হবে 576, তাহলে √576, আর নিচে হবে কত 25। ঠিক আছে, 576 বর্গমূল করলে হবে 24, আর এখানে 25 মান আসবে কত 5। তো এটা হয়ে গেল আমাদের কার মান, বিডির মান। বিডির মান পেয়ে গেছি, এবার আমাদের দরকার সিডি। তো বিডি আর সিডি কি দুটো সমান হয়? তো এটাই তো জানো যে ওডি লম্বটা যখন আসবে, ও মানে কেন্দ্র থেকে যখন কোনো লম্ব আঁকা হবে বিসি এর উপরে তখন দুটো টুকরো হয়ে যাবে। তাহলে বিডির আমরা যদি বিসির মান চাই তার মানে এটাকে দ্বিগুণ করে দেবো, অর্থাৎ আমাদের বিসি সমান পেয়ে যাবো দেখো 24/5 ইন্টু 2। ঠিক আছে, দ্বিগুণ করে দিলাম, তাহলে চলে আসছে কত 48/5, তো এটাকে ভাগ করে দাও 9.6 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের একদম কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। একটু লেন্দি ক্যালকুলেশন হবে কিন্তু আমি প্রত্যেকটা স্টেপকে ভেঙে রেখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু আমি ছবি দেখে দেখে বলে দিতে পারতাম এটা এই, তো এটা এইভাবে করতে পারতাম, বাট আমি ডিটেলসে পুরো তোমাদের বলে দিলাম যে কীভাবে এটা প্রুভ করা যায়। ঠিক আছে, নেক্সট দেখো, 3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি, ঘনক 3টিকে গলিয়ে একটা নতুন নিরেট গোলক প্রস্তুত করা হলো, নতুন ঘনকের একটা ধারের দৈর্ঘ্য কত? আচ্ছা, তো 3 সেমি, 4 সেমি, 5 সেমি আয়তন বিশিষ্ট মানে ব্যাসার্ধ বিশিষ্ট, তা তাদের যদি আয়তন বের করি তো 3-এর কিউব আসবে যেহেতু ঘনক, বাহুর কিউব হয়, তো 4-এর কিউব আসবে আর 5-এর কিউব আসবে, তো 3টেকে মেলাতে হবে, তার মানে সবকটাকে যোগ করবো আয়তন, করলে একটা বড় নতুন গোলক পাবো, তার আয়তন আমরা তার সঙ্গে সমান হবে অবশ্যই। তো তার যে বাহু ধরে নিলাম এ, তো সেক্ষেত্রে তার আয়তন কী হবে, এ কিউব হবে। তো বড় গোলকের আয়তনের সঙ্গে নিশ্চয়ই ছোটো ছোটো গোলক যেগুলো আছে তাদের আয়তনের যোগফল সমান হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে এ কিউবের মান সমান চলে আসছে দেখো, 3-এর কিউব মানে 27, 4-এর কিউব হচ্ছে 64, 5-এর কিউব হচ্ছে 125, তো যোগ করে দাও চলে আসছে 216, তার মানে এ সমান কিউব রুট অফ 216, অর্থাৎ 6 চলে আসছে আমাদের বাহুর দৈর্ঘ্য। তো বলেছে নতুন ঘনকের একটা ধারের দৈর্ঘ্য কত, তো এত সেন্টিমিটার হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পেনটা একটু প্রবলেম করছে। নেক্সট কোশ্চেন দেখো, x12 y27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। ক্রমিক সমানুপাতি বলেছে তার মানে x/12 সমান 12/y সমান y/27, এইভাবে লিখতে পারি। ক্রমিক মানে পর দুটো করে অনুপাত নিতে হবে। ঠিক আছে, তার প্রথম দুটোকে নিচ্ছি আমরা x/12 সমান 12/y, এখান থেকে কী পাচ্ছি দেখো, কোনাকুনি গুণ করলে x হয় সমান 12 144। সিমিলারলি পরের দুটোকে নিচ্ছি 12/y সমান y/27, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো y² সমান 12 গুণ 27, তাহলে y সমান চলে আসছে কত, বর্গমূল করে দাও 27, তাহলে এখান থেকে 12 মানে কত আসবে 4 3 12, আর এখান থেকে আসবে 9 গুণ 3, 27কে ভাঙলে 4 মানে 2 বেরোবে, আর দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে, আর এই 9-এর জন্য একটা 3 বেরোবে। ঠিক আছে, মানে 9কে ভাঙলে 3 3 9, সের জন্য একটা 3 বেরিয়ে গেল। ঠিক আছে, 3 3 6 দুগুণে 3 3 9 দুগুণে 18। ঠিক আছে, এটা এসে গেল কত 18, এটা হচ্ছে y এর মান। তাহলে y এর মান 18 এসছে, তাহলে আমরা এখান থেকে x এর মান বের করতেই পারি, তাহলে 144/y এর জায়গায় আমরা 18 বের করে দেবো। ঠিক আছে,
তাহলে 18, আর এটাকে ভাগ করলে 18 8 144 হয়, তার মানে এক্স এর মান 8 পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম এখান থেকে 18। তাহলে এক্স আর ওয়াই ধনাত্মক মান বের করতে বলেছে, তো আমরা উত্তর এখান থেকে বের করে দিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরের দ্বিগুণ হয় এবং কত বছরে 4 গুণ হবে। ঠিক আছে, তো ভালো কথা, তো পি টাকা ধরে নাও আসল, সেটা নির্দিষ্ট সরল সুদের হারে অর্থাৎ r% হারে n বছরে দ্বিগুণ হয়, মানে 2p টাকা হয়। তো এক্ষেত্রে সমল চক্রবৃদ্ধির সূত্র এটা জানো তোমরা, তো সেটা হয়ে গেল 2p। তো এখানে সরল সুদের বেলা কিন্তু এরকম করবে না, যেমন ওখানে 2p মাইনাস পি করে আসল আয়ের জায়গায় পি লিখতাম, এখানে কিন্তু সেটা হবে না। কারণ কি, ওটা সুদের সূত্র, মানে ওখান থেকে আমরা সরাসরি সুদ বের করতে পারতাম, কিন্তু এখান থেকে আমরা কিন্তু সমল চক্রবৃদ্ধি বের করি এবং সেই সমল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে বিয়োগ করে তবে সুদ বের করি। ঠিক আছে, তো এখানে যেহেতু বলেছে দ্বিগুণ হয়, তো সরাসরি এই জন্য আমরা 2p লিখলাম। অর্থাৎ এই 2p মানে কি, এর মধ্যে সমল চক্রবৃদ্ধি প্লাস সুদ, মানে সরি এটাই সমল চক্রবৃদ্ধি, অর্থাৎ এর মধ্যে আসল প্লাস সুদ দুটো কিন্তু ইনক্লুড আছে। ঠিক আছে, প্লাস এখান থেকে দেখো সলভ করো 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, দুই থেকে দেখো পি আর পি কেটে গেল, তার মান চলে আসছে কত 2 হয়েছে। এই মানটা আমাদের হাতে থাকলো, পরে কাজে লাগবে। এবার বলছে কত বছরে 4 গুণ হবে, তার মানে পি ইন্টু 1 প্লাস r/100, ঠিক আছে, টাইম ধরে নাও টি, এত বছরে 4 গুণ হবে, মানে সমল চক্রবৃদ্ধি হবে কত 4p। দেখো দুদিক থেকে পি কেটে দাও, আচ্ছা 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি। এখন 1 প্লাস r/100 এর মান এখান থেকে দেখো কোনোভাবে কি বের করতে পারি, দেখো 1 প্লাস r/100 এর মান বের করার দরকার নেই, এটা যেমন আছে থাক, কিন্তু এই 4-এর জায়গায় 4টাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, লিখতে পারি তো, তাহলে r/100 হোল টু দি পাওয়ার টি, আর এই 2-এর জায়গায় দেখো 2-এর জায়গায় আমরা এই মানটাকে বসাবো, অর্থাৎ 1 প্লাস r/100 হোল স্কোয়ার যেমন আছে দিলাম। তাহলে দেখো দুদিক থেকে দুটো সেম জিনিস, সেটাকে এলিমিনেট করতে পারি, তাহলে টি সমান পেয়ে যাবো আমরা, দেখো এই পাওয়ার সমান এদিকের পাওয়ারটা মিলে যাবে, অর্থাৎ 2 হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, সরি এখানে 2n হবে। ঠিক আছে, n আছে এটা, তো পাওয়ার n আছে, এক সেকেন্ড একটু মিস্টেক হলো, এটা n হবে এবং এটার পাওয়ারে হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি দেখতে পাচ্ছ, টি সমান 2n হবে। ঠিক আছে, টি সমান 2n। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটার আয়তন কত? আচ্ছা, চোঙের উচ্চতা বলেছে 14 সেমি, বক্রতলের ক্ষেত্রফল 264। এটা চোঙের বক্রতলের সূত্র কি হয়, 2 পাই RH, আর সেটার মান কত দেওয়া আছে 264। ঠিক আছে, তো এখান থেকে আর এর মান বের করে নাও, তো আর সমান কত আসবে, আচ্ছা উচ্চতা দেওয়া আছে 14, তখন 264, এইচ ভাগ হয়ে তলায় চলে আসলে 14 মান, মানে এইচের মান 14 বসিয়ে দিলাম, পায়ের মান কত 22/7, তো সেটা যখন ভাগ হয়ে আসবে 22 এখানেও যাবে, 7টা যাবে উপরে, আর 2ও ভাগ হয়ে যখন তলায় আসবে এখানে চলে আসবে। দেখো সব কটা মান ঠিকঠাক রয়েছে, ক্লিয়ার, মানগুলো আশা করি প্রত্যেকে বসাতে পারে এইভাবে। দেখো পায়ের মান কি 22/7 যখন তুমি এখানে বসাবে, তো ভাগের নিয়ম অনুযায়ী এই জিনিসটা কী হবে, 7টা উপরে চলে যাবে, তো সেই জন্য আমরা 7টাকে উপরে দিয়েছি। আর 2ও দেখো কোনাকুনি নিচে চলে আসবে। ঠিক আছে, এইচও নিচে চলে আসবে, আর এইচের মান 14 দেওয়া আছে সেটা বসেছি। ঠিক আছে, তো চলো এটাকে সলভ করলে দেখো কত পাওয়া যায়, 7 দুগুণে 14, আচ্ছা এখান থেকে কাটো 22 দিয়ে কাটো, 22 দিয়ে কাটো, 22 একে 22 এখান থেকে, আর এখান থেকে 22 একে 22, 4 22 দুগুণে 44। ঠিক আছে, আচ্ছা 2 দুগুণে 4, 3 12, তার মানে আর এর মান চলে আসছে কত 3। তো আয়তন বের করতে বলেছে, তো আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তো পায়ের মান 22/7, আর এর মান 3, তো 3 গুণ 3 লিখে নিলাম, আর স্কোয়ার যেহেতু আছে, এইচের মান 14 দেওয়া আছে। ঠিক আছে, তো কাটাকাটি করে নাও, এখান থেকে 7 দুগুণে 14, 22 3 66 গুণ 3 দুগুণে 6, 36 36 আর 39, অর্থাৎ এত ঘন সেমি হয়ে যাবে চোঙটির আয়তন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটা নেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস আয়তন, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এস, আয়তন দেওয়া আছে ভি, s³/v² এর মান আমাকে বের করতে বলেছে। আচ্ছা s³/v², আয়তন বলে বক্রতলের ক্ষেত্রফল বলেছে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², যদি তার ব্যাসার্ধ আমরা r ধরে থাকি, তো সেক্ষেত্রে ব্যাসার্ধ হবে কত, এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 4πr², আর আয়তন অর্থাৎ ভি এর মান কত হবে 4/3πr3, যেহেতু ব্যাসার্ধ r ধরা হয়েছে। তো s³ মানে কি, এটার হোল কিউব হয়ে যাবে, s³ মানে এটার হোল কিউব, আর v² মানে এটার হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে সলভ করলে কি আসছে দেখো, 4 কিউব মানে আসছে তোমার 4 4 16 64, পায়ের কিউব আর r⁶। আচ্ছা এটাকে সলভ করলে কী হবে দেখো, 4 স্কোয়ার করলে হবে 16, 3 স্কোয়ার করলে হবে 9, পাই স্কোয়ার আর r⁶। তো যদি এটাকে ভাগ করো, অর্থাৎ s³/v² যদি বের করো তুমি, এই মানটাকে লেখো 64 পাই কিউব r⁶, আচ্ছা নিচে 16/9 পাই স্কোয়ার
আর টু দি পাওয়ার 6। তো আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে গেল, পাই দুটো কেটে গিয়ে একটা থাকলো এখানটায়। আর এখান থেকে দেখো এটাকে ক্যালকুলেশন করি, 64 এই ভাগটাকে গুণ করলাম, 16/9টা উল্টে গিয়ে 9-16 হবে, ঠিক আছে। আর একটা পাই পাশে আছে, পাশে পড়ে থাকলো, মানে উপরে আছে আর কি। তো 16 4 64, 4 9 36 পাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো দেওয়া আছে এক্স প্রপোর্শনাল ওয়াই, ওয়াই প্রপোর্শনাল জেড এবং জেড প্রপোর্শনাল এক্স হলে দেখো যে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। আচ্ছা, এক্স প্রপোর্শনাল ওয়াই আছে, তো আমরা এটা লিখতে পারি এক্স সমান k1 ওয়াই। ওয়াই প্রপোর্শনাল জেড দেওয়া আছে, তাহলে ওয়াই প্রপোর্শনাল জেডটাকে লিখতে পারি ওয়াই সমান k2 জেড। আর জেড প্রপোর্শনাল এক্স আছে, তো জেড সমান লিখতে পারি k3 এক্স। লিখতে পারি প্রপোর্শনাল চিহ্ন তুললে সমান চিহ্ন আসে আর একটা ধ্রুবক চলে আসে, এটা এসে গেল। আচ্ছা, এবারে ওয়াইয়ের মানটাকে এখানে বসাও, তাহলে k1, আচ্ছা প্রথমে জেডের মানটাকে বসাও এখান থেকে ফার্স্ট জেডের মান বসাও, তাহলে k2 ইন্টু জেডের মান কত k3 এক্স। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এখান থেকে k2, এক সেকেন্ড, জেড প্রপোর্শনাল এক্স আছে, তো এক্স ওয়াই, তাহলে কিছু করার দরকার নেই, ডাইরেক্ট করো, যেমন আছে তেমন থাক। এক্স ওয়াই জেডের মান তিনটে আমরা বের করলাম এখান থেকে, ঠিক আছে। তিনটে মানকে সরাসরি বসাও, কোনো কাজে লাগবে না এরকম করে। ভেদ ধ্রুবক তিনটে গুণফল বের করতে বলেছে, অর্থাৎ তোমাকে এখান থেকে k1 k2 k3 এগুলোকে তোমাকে বের করতে হবে, তাই তো, মানে গুণফল 1 দেখাতে হবে। তো ঠিক আছে, যা এসছে এইগুলোকে গুণ করতে থাকো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। তাহলে 1 2 3কে গুণ করো, 1 গুণ 2 গুণ 3, তিনটাকে গুণ করলে কী পাবো দেখো, এক্স গুণ ওয়াই গুণ জেড, মানে বাম দিকেরগুলোর সঙ্গে বাম দিকে গুণ করলাম আর ডান দিকেরগুলোর সঙ্গে ডান দিকের গুণ করছি, দেখো k2 জেড ইন্টু k2 k3 এক্স, ঠিক আছে। অবশ্যই কিন্তু এগুলো পাশে লিখবে যে এক্স k1 k2 k3 একটি অশূন্য ভেদ ধ্রুবক, তিনটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তো এইভাবে তোমরা লিখতে পারো, ওকে। আচ্ছা, তো এবার দেখো এক্স ওয়াই জেড এখানে হলো, এখানে k1 k2 k3 তিনটে অশূন্য ভেদ ধ্রুবক, আর এখান থেকে এক্স ওয়াই জেড হলো, দেখো এক্স ওয়াই জেড কেটে গেলে এদিকে 1 পড়ে থাকে, তো আমরা লিখতে পারি k1 k2 k3 সমান 1। আর এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, দেখো ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1, তো আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। তো চলো করা যাক। বলছে দেখো একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ বলেছে। তো কিভাবে লিখতে পারি এটাকে? প্রথম কথা, এক কাজ করো, দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তো পাই আর এল আমরা জানি, একটা ছবি আঁকি বলতে সুবিধা হবে। দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল। এখন এটা কি আর, এটা হাইট, এটা এল, মানে তির্যক উচ্চতা, এটা উচ্চতা আর এটা নিচেটা ব্যাসার্ধ, ক্লিয়ার। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল। আচ্ছা, এই পাই আর এলের জায়গায় আমরা এখান থেকে মান নিয়ে বসাতে পারি যে পাই আর এলের জায়গায় পাই আর, আর এলটা কি অ্যাকচুয়ালি এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ না, তো এলের জায়গায় আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, অর্থাৎ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এই জিনিসটা লিখতে পারি। আরেকটা বলে দেওয়া আছে, দেখো শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল কত? শঙ্কুর ভূমিতল মানে কি, এই যে শঙ্কুর ভূমিতল কি এটা গোলক, তো এটা তো একটা গোলক, এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কি গোলক, মানে গোলক না সরি বৃত্ত, তাহলে ব্যাসার্ধ তো আর, তাহলে ভূমিতল কি পাই আর স্কোয়ার। তো বলছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তার মানে এইটা এর √5 গুণ, তার মানে আমরা লিখতে পারি পাই আর ইন্টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইটার মান পাই আর স্কোয়ারের √5 গুণ, এটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। দেখো পাই আর এখান থেকে পাই আর একটা আর কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি এখানে √এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে √5 ইন্টু আর, তো উভয় পক্ষে বর্গ করে দাও, বর্গ করলে পেয়ে যাবে কি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দেখো বর্গমূল চিহ্নটা চলে যাবে, এদিকে √5 আর এর হোল স্কোয়ার হবে, তাই তো। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এখানে √5 স্কোয়ার করলে হবে 5 আর আর এর স্কোয়ার হয়ে গেল, তো আরগুলোকে একদিকে নিয়ে নাও, এইচগুলোকে একদিকে থাকলো, 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তার মানে হয়ে গেল 4 আর স্কোয়ার। তাহলে আমরা যদি এখান থেকে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার লিখি, আর স্কোয়ারটাকে ভাগ করে নিয়ে চলে আসে, তাহলে এখানে লিখতে পারি 4/1, আর এই 4/1টাকে আমরা লিখতে পারি 2/1 এর হোল স্কোয়ার, আর এদিকে যে দুজনের কাছে যে হোল স্কোয়ার আছে এই জিনিসটাকে আমরা একসঙ্গে লিখতে পারি হোল স্কোয়ারে, ঠিক আছে। মানে যেটা এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ছিল সেটাকে আমরা লিখতেই পারি এইচ বাই আর এর হোল স্কোয়ার, তো দুই দিক থেকে হোল স্কোয়ার বাদ চলে গেল, মানে এইচ বাই আর এর যে অনুপাত পেয়ে গেলাম 2/1। তো আমাদের বলেছে ওটাই যে শঙ্কুটার উচ্চতা আর ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত, তো অনুপাত কত আমরা পেয়ে গেলাম দেখো 2:1, তো এটাই আমাদের আনসার হয়ে গেল।
প্রশ্ন দেওয়া আছে দেখো sec 5 থিটা সমান cosec থিটা প্লাস 36 ডিগ্রি এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। ওকে, তো যেটা দেওয়া আছে সেখান থেকে স্টার্ট করি। দেখো sec 5 থিটা সমান cosec আচ্ছা cosec থিটা প্লাস 36, তো এটাকে লেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা। তো মাইনাস থিটা মিনস এখানে থিটা প্লাস 36 লিখতেই পারি আমরা এটাকে। দেখো sec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে cosec থিটা হয়, বাস সেটাই লিখলাম আর কি। ঠিক আছে, দেখো একটা সূত্র ছিল না, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা হয়, cosec থিটা হয়। তো সেই sec 90 ডিগ্রি মাইনাস থিটাকে লিখলাম cosec থিটার জায়গায়, মানে এটা যেমন এদিকে যাবে তেমনি এটার মান তো এখানে বসাতেই পারি আমরা এটাকে। ঠিক আছে, ব্যাস এবারে দেখো, এবারে sec এটাকে ভেঙে দাও, 90 মাইনাস থিটা মাইনাস 36, তাহলে এখান থেকে আসছে sec, আর 90 থেকে 36কে মাইনাস করে দাও, আসছে 54, তাই তো 54 মাইনাস থিটা। আচ্ছা এখান থেকে sec 5 থিটাকে বসিয়ে নাও, তো দুদিক থেকে দেখো sec sec বাদ চলে গেলে পড়ে থাকলো কি 5 থিটা সমান 54 মাইনাস থিটা। মাইনাস থিটাকে বাম দিকে নিয়ে নাও, 5 থিটা প্লাস থিটা সমান 54, অর্থাৎ 6 থিটা সমান 54। থিটা সমান 54কে 6 দিয়ে ভাগ করে দাও, ওই হিসাবে 9। তো এটাই আমাদের উত্তর, থিটার মান বের করতে বলেছে। নেক্সট কোশ্চেন দেখো, পরিসংখ্য বিভাজনে গড় দেওয়া আছে, এটা গড় বের করার সূত্র কি জানো? এতদিন ধরে হয়ে গেছে, তোমরা মুখস্থ প্রায় হয়ে গেছে তোমাদের, সামেশন xi fi বাই সামেশন fi। এটার মান দেওয়া আছে কত? 8.1 গড় বলে দিয়েছে। তো এইটার মান বলে দেওয়া আছে কত আবার 132 প্লাস 5k, আর সামেশন fi এর মান বলে দিয়েছে কত 20। নিশ্চয়ই এটার ভ্যালু কত হবে? 8.1 হবে। তো এটাকে দশমিক তুলছি, তুললে নিচে তলায় 10 চলে আসবে, এখান থেকে একটু 10 দুগুণে 20। তাহলে সলভ করলে কি পেয়ে যাবে দেখো, কোনাগুনি গুণ করলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে 132 প্লাস 5কে যদি গুণ করো তাহলে যা আছে তাই পড়ে থাকবে, 1-এর সঙ্গে যা গুণ করা হয় সেটাই পড়ে থাকে। আর 2-এর সঙ্গে 81 যদি আমরা গুণ করি তাহলে 162 হবে, তাই তো? তাহলে 5k সমান চলে আসছে দেখো 162 মাইনাস 132, অর্থাৎ বিয়োগ করলে হবে 30, তার মানে k এর মান চলে আসছে 30/5 অর্থাৎ 6, 5 6 30, অর্থাৎ 6 হয়ে যাবে k এর মান। ক্লিয়ার? দেখো পরের কোশ্চেন কি আছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটা ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? ধরে নাও প্রথম ব্যাংক, এটা ধরো প্রথম ব্যাংক, প্রথম, এটা ধরো দ্বিতীয় ব্যাংক। ঠিক আছে, তো ধরে নাও প্রথম ব্যাংকে x টাকা রেখেছে, তার মোট টাকা কত? 10,000 টাকা। তো 10,000 টাকার মধ্যে যদি x টাকা ব্যাংকের দিয়ে দেয় প্রথম ব্যাংকে, বাকি থাকবে কত? 10,000 থেকে x বাদ দিলে যেটা থাকবে সেটাই দ্বিতীয় ব্যাংকে জমা দিয়েছে। ক্লিয়ার? এবারে প্রথম ব্যাংকের ক্ষেত্রে তার সুদ কত একটু একটু ছাড় করে লিখি, তাহলে আমরা এখানে অ্যাডজাস্ট করে এইখানেই করে দিতে পারবো ক্যালকুলেশনটাকে। তোমরা কিন্তু খাতার নিচে নিচে লিখতে থাকবে, ঠিক আছে? আমার যেহেতু স্পেসটা একটু কম সেই জন্য আমি কিন্তু এইভাবে লিখছি। প্রথম, তোমরা কিন্তু একটু ছাড় ছাড় করে লিখবে। ধরি তিনি প্রথম ব্যাংকে x টাকা জমা দেন, ও দ্বিতীয় ব্যাংকে জমা দেন 10,000 মাইনাস এক্স, এইভাবে লিখবে। ঠিক আছে, এবারে প্রথম ব্যাংকে দেখো সুদের হার কত দেওয়া আছে? 6%, আর দ্বিতীয় ব্যাংকে সুদের হার দেওয়া আছে 7%। ঠিক আছে, তাহলে এখানে জমা দিয়েছে কত? x টাকা, এখানে জমা দিয়েছে কত? 10,000 মাইনাস x টাকা। তাহলে এই x টাকার উপরে যদি আমি বলি প্রথম ব্যাংক থেকে কত টাকা সুদ পাবে, দেখো x টাকার উপরে 6% হারে, ঠিক আছে 6% হারে কত বছরে দেখো বলেছে 2 বছর পর তিনি সুদ বাবদ 2/100 এটা পাবে। অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি এখান থেকে দেখো 2 দিয়ে কাটো 50, এখান থেকে 2 দিয়ে কাটো 3, 25, অর্থাৎ 3x/25 এই টাকাটা তিনি পাবেন। ঠিক আছে, এই টাকাটা কি পাচ্ছেন? প্রথম ব্যাংক থেকে সুদ বাবদ পাচ্ছেন। এবার দ্বিতীয় ব্যাংক থেকে দেখি কত টাকা সুদ পাই, অর্থাৎ দ্বিতীয় ব্যাংকের সুদটাকে আমরা I2 হিসেবে গণ্য করছি, আর এখানে ক্যাপিটাল কত? 10,000 মাইনাস এক্স, এটা এখানকার মূলধন, আর এখানে সুদের হার 7%, সেম টাইম পিরিয়ড 2 বছর বাই 100। তো এখান থেকে কাটো 50, তো এখান থেকে দেখো সুদ পেয়ে গেলাম আমরা 7 × 10,000 মাইনাস এক্স বাই 50, এত টাকা। বোঝা গেছে? তাহলে এই যে দুটো টাকা এলো 10,000 7 × 14, ঠিক আছে, এই যে দুটো টাকা এলো, এই দুটো টাকা মিলে তিনি সুদ পাবেন বলেছে 1280 টাকা পান। তার মানে এই দুটোর যোগফল, অর্থাৎ শর্তানুসারে আমরা লিখতেই পারি যে 3x/25 প্লাস 7 × 10,000 মাইনাস x/50
এই দুটো টাকা যোগফল সমান 1280, কারণ দুটো ব্যাংকের সুদ মিলে তিনি 1280 টাকা পান। তাই জন্য প্রথম ব্যাংকের সুদ 3x/25, দ্বিতীয় ব্যাংকের সুদ এই টাকাটা, দুটোকে যোগ করলে 1280 সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাবো, অর্থাৎ কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন সেটাও সরাসরি আমরা বের করে নিতে পারবো। তো চলো শুরু করা যাক। প্রথমে 50 লসগু নিয়ে নাও। 25 দুগুণে 50, 2 হবে, 3 দুগুণে 6 হবে, 6x প্লাস 50 একে 50, 1, তো একের সঙ্গে যা গুণ করবে সেটাই হবে। এখন সেই 7-এর সঙ্গে এটাকে গুণ করে সরাসরি আমরা বসিয়ে দিচ্ছি 70,000 মাইনাস 7x সমান 1280। আচ্ছা, 6x মাইনাস 7x মানে মাইনাস x, ঠিক আছে, প্লাস 70,000 সমান এদিকে এটাকে গুণ করে দাও। গুণ করলে দেখো দুটো শূন্য আগে ফার্স্ট বসিয়ে দিলাম, 5 8 40 শূন্য 4, 5 দুগুণ 10 আর 4 14 4, 5 একে 5 একে 6 64। ঠিক আছে, তার মানে কি পাচ্ছি, মাইনাস এক্স সমান পাচ্ছি 64,000 মাইনাস 70,000। তো বিয়োগ করলে আমরা পেয়ে যাব মাইনাস 6,000, মানে 6,000 পেয়ে গেলাম। এক্স এক্স কেটে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম 6,000 টাকা। তাহলে তিনি এক্স এর মান 6,000 টাকা, মানে তিনি প্রথম ব্যাংকে দিয়েছিলেন 6,000 টাকা। এই টাকাটা এটা একটা আনসার হয়ে গেল, এটা একটা আনসার। আর দ্বিতীয় ব্যাংকে কত টাকা জমা দিয়েছেন, তো দ্বিতীয় ব্যাংকে দিয়েছিলেন 10,000 10,000 মাইনাস এক্স, অর্থাৎ 10,000 মাইনাস 6,000, এক্স এর মান তো 6,000 বেরিয়েছে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 4,000 টাকা। তো এটা একটা আনসার হয়ে গেল আমাদের। ঠিক আছে, দুটো উত্তর আমরা বের করলাম। তোমরা কিন্তু লিখে লিখে করবে, লিখবে প্রথম ব্যাংকে, অতএব তিনি প্রথম ব্যাংকে জমা দেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে জমা দেন 10,000 মাইনাস 6,000 সমান 4,000 টাকা, এইভাবে লিখে করবে। ওকে, নেক্সট। বছরের প্রথমে প্রদীপ বাবু ও অমিন বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে একটা ব্যবসা করেন। 5 মাস পর প্রদীপবাবু তার আরও 4,000 টাকা মূলধন দেন। বছর শেষে মোট এত টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন, এটা আমাদের বের করতে হবে। ভালো কথা। ঠিক আছে, দেখো প্রথমত 1 বছর পরে প্রদীপবাবুর মোট মূলধন কত আসবে সেটা আমরা পরপর দেখে নিই। দেখো, প্রদীপবাবু আলাদা করে লিখলাম, তোমরা পাশাপাশি লিখবে, আমি নিচে নিচে লিখছি, কারণ যাতে আমি পরপর ক্যালকুলেশনগুলো যার যার সোজা সেটা করে দিতে পারি। প্রদীপবাবু আর আমিনা বিবি, আমিনা বিবি, ঠিক আছে। তো দেখো, প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 30,000 টাকা। এখন 24,000 টাকা দিয়ে শুরু করেছে ব্যবসা, এখানে 24,000 টাকা, এখানে 30,000 টাকা। ভালো করে যেটা বলছি বুঝতে থাকো, লেখা স্টাইল তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। 5 মাস পরে, ব্যাস 5 মাস পরে প্রদীপবাবু আরও এত টাকা দিয়েছেন। তার মানে কি, এই টাকাটা অলরেডি 5 মাস খাটানো হয়ে গেছে ব্যবসাতে, প্লাস তার সঙ্গে এবার আর কি করছেন তিনি, না এই 24,000-এর সঙ্গে তিনি, এই 24,000-এর সঙ্গে তিনি আরও 5,000 টাকা, 4,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছেন। ঠিক আছে, জমা দিচ্ছেন, ভালো করে বোঝার চেষ্টা করো, জমা দিলেন। তো সেই টাকাটা কতদিন খাটবে, অলরেডি 5 মাস হয়ে গেছে। 12 মাসের মধ্যে 5 মাস শেষ হয়ে গেলে বাকি থাকে কত, 7 মাস। 7 আর 5 যোগ করলে 12 হয়। তার মানে এই বাকি টাকাটা 7 মাস কাটবে। এটা টোটাল ক্যালকুলেশন করলে আমরা প্রদীপবাবুর 1 বছরের সমস্ত মূলধন পেয়ে যাব। অর্থাৎ এই 24,000 গুণ 5 করলে, 24 গুণ 5 করলে 120, আর 3টে শূন্য হয়ে যাবে, যোগ এখানে 28,000 গুণ 7। তো সলভ করো, 12, 4টে শূন্য, আর এখান থেকে 3টে শূন্য নাও ফার্স্ট, 56, 5, 14 5 19, যোগ করে দাও, 3টে শূন্য আর 6, 9 2 11, 2 1 3, এটা এসে গেল। ঠিক আছে, অর্থাৎ প্রদীপবাবুর যে মোট মূলধন সেই টাকাটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি এবার করবো কি আমরা আমিনা বিবির টাকাটা। তো আমিনা বিবির ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নেই, দেখো, অর্থাৎ আমিনা বিবি কিন্তু কিচ্ছু টাকা তোলেও নি, টাকা ফেলেও নি, অর্থাৎ তার সলিড 30,000 টাকাটা 12 মাস খেটেছে, অর্থাৎ এখানে তার টাকা আমরা পেয়ে গেলাম সরাসরি 3,60,000 টাকা। এবার কি করতে হয়, দুজনের মূলধন আমরা পেয়ে গেলে দুজনের টাকার অনুপাত করতে হয়, অর্থাৎ দুজনের মূলধনের অনুপাত। ঠিক আছে, তো আমি এটাকে পুরোটা লিখবে যে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত। তো আমি সরাসরি সেটা লিখলাম অনুপাত বলে। তো অনুপাতটা লেখো 3,16,000 ইজ টু 3,60,000। ঠিক আছে, 3টে করে শূন্য ফার্স্ট এলিমিনেট করে দাও, এখানে 316 আর 360 পড়ে আছে। তো এই জিনিসটাকে কাটাকাটি করবো, কাটাকাটি করলে দেখো এখান থেকে এসে যাবে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এখানে 90 আসবে, ইস টু এখানে 4 দিয়ে কাটো, 4 7 28, আর 4 7 28, 3 6 4 9 36, 79। তো দুজনের মূলধন অনুপাত আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার। এবারে আমাদের বলে দিয়েছে, দেখো বছর শেষে লাভ হয়েছে কত টাকা, 27,716 টাকা। তাহলে এখান থেকে কি কত টাকা লাভ পাবে বের করতে হবে। তাহলে প্রদীপবাবুর লাভ, এটা ফার্স্ট আমরা বের করব। তো কত লাভ হবে না, 27,716 টাকার মধ্যে
তার লাভ কত 79/79 আর 90 যোগ করে দেবো এখানটায়, করলে কত আসবে 169, তাই তো? আনুপাতিক ভাগ আর করলাম প্রদীপ বাবুর টাকাটা। তো এটাকে আমি একটু ক্যালকুলেশন করেই বলছি, তোমরা মোটামুটি একটু ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? কারণ অনেকটা লেন্দি হবে কাটাকাটি করতে, আর আমার স্পেসটা অনেকটা কম, তো যার জন্য আমি ক্যালকুলেশন করেই বলছি। এটা হবে তোমাদের 12,956 টাকা। এটা কাটাকাটি করবে, 13 দিয়ে কাটাকাটি করবে, ঠিক আছে? এটা 13 দিয়ে কাটবে, আরেকবারও 13 দিয়ে কেটে যাবে, সেইটার সঙ্গে 79 গুণ করলে 12,956 টাকা, এটা আমাদের আনসার হবে। সিমিলারলি প্রদীপবাবুর বেরিয়ে গেল। এবার আসবে কি আমিনা বিবির। আমিনা বিবির লাভ সেম জিনিস, 27,716 ইন্টু আমিনা বিবির আনুপাতিক ভাগার কত 90, নিচে 169। সেম এটাকে 13 দিয়ে কাটবে, দুবারই 13 দিয়ে কাটবে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো 13 দিয়ে কাটলে এটা 13 হবে, এখানে 13 দুগুণে 26, 13কে 13, 4 1 13 3 39, 2 13 দুগুণে 26, ঠিক আছে? এই জিনিসটা আবারও দেখো 13 দিয়েই কাটে, ঠিক আছে? 13কে 13, 8 8 3 13 6 78, আর 8 3 তো 78 হয়েছে, মানে 5 13 4 52, তাহলে 164 আর 90, ঠিক আছে? গুণ করার 0, 9 4 36 6 3, আর 9 6 54 আর 3 57 7, 5 9 আর 5 14, ঠিক আছে? 14,760 টাকা, এটা একটা উত্তর। বোঝা গেছে? তো এটা একটা আনসার আমাদের পেয়ে গেলাম, আর এটা একটা আনসার আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0 বলেছে। প্রমাণ করো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে, এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো এ বাই বি সমান সি বাই ডি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে এই যে সমীকরণের বীজদ্বয় সমান, তো বীজদ্বয় সমান মানে কি, নিরূপকের মান, নিরূপক কোনটা বলে, বি স্কোয়ার মাইনাস 4ac কে নিরূপক বলে, তো এর মানকে 0 করতে হবে, তবে গিয়ে সেটাকে বলতে পারবো আমরা সমীকরণের বীজদ্বয় সমান হবে। তো এখান থেকে বি মানে কি, এক্স এর যেটা সহগ, অর্থাৎ 2 ইন্টু এসি প্লাস বিডি, এটার হোল স্কোয়ার নিয়ে নাম, যেহেতু স্কোয়ার আছে তো বি এর মান তো পুরোটাই 2 ইন্টু এসি প্লাস বিডি, তাই জন্য তার মানটা পুরোটার হোল স্কোয়ার দিলাম, মাইনাস 4 এ মানে কি এক্স স্কোয়ার যে সহগ, অর্থাৎ এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি মানে কত, এখানে যেটা ধ্রুবক পার্ট দেখতে পাচ্ছে পুরোটাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা সমান 0। ওকে, এটাকে গুণ করতে থাকো, সিম্পল একদম, এটাকে হোল স্কোয়ার ভেঙে 2 দিয়ে গুণ করতে থাকো, তো এটা ভাঙলে কী হবে 4 হবে, এখানে এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার। আচ্ছা, এখান থেকে মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, এখান থেকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, সমান 0। ঠিক আছে, নেক্সট দেখো এটাকে ভেঙে দাও, এই জিনিসটাকে ক্যালকুলেশন করে ভেঙে দাও, দিলে কি পাচ্ছ দেখো এখান থেকে। আচ্ছা, 4 প্রথমে কমন নিয়ে 0 করে দাও, দেখো 4 কমন নিয়ে নিলাম, নিলে কী হবে এসি প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, সমান 0। তো 4টাকে পরের লাইনে ভাগ করে 0 করে দিচ্ছি, তো সরাসরি এখানে কেটে দিলাম, নাহলে আবার এক লাইন লিখতে হবে। এবার এটাকে হোল স্কোয়ার ভাঙলে কী হবে এ স্কোয়ার সি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab, তো আগে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখে নিই, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখছি, তো 2ab মানে কি এসি ইন্টু বিডি, তার মানে সেই এ বি সি ডি এটাই আসবে। তবে এটাকে ভাঙতে শুরু করো, গুণ করতে থাকো, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান 0। ওকে, দেখো কাটাকাটি করে দিচ্ছি, কিছু কাটাকাটি যাচ্ছে, দেখো বি স্কোয়ার ডি স্কোয়ারগুলো কেটে যাচ্ছে এখান থেকে, আর কি কাটে এ স্কোয়ার সি স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে দেখো এইটা। তো এই জিনিসটাকে আমরা লিখছি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে প্লাস 2, এই জিনিসটার মতো করে সাজিয়ে লিখছি, দেখো বিসি আগে আছে তো এটাকে বিসি লিখছি, আর তারপরে দেখো এখানে এডি আছে তো এডি লিখছি, যাতে এটাকে একটা সূত্র লিখতে পারি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার। এবার তোমরা খুব ভালো করে জানো সামনে মাইনাস থাকলে এরকম কোনো সূত্র পড়ে না, তাই জন্য আমরা এখান থেকে মাইনাস কমন নিলাম, আর মাইনাস কমন নিয়ে মানে প্রত্যেকটা চিহ্নের পরিবর্তন হবে, এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো পরের লাইনে সেই মাইনাসটাকে এদিকে ভাগ করে দিয়ে 0 করে দিচ্ছি, তার মানে আলটিমেটলি পড়ে থাকবে যেটা বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 বিসি এডি প্লাস স্কোয়ার ডি স্কোয়ার, আর এই যে স্কোয়ার ডি স্কোয়ার আছে এটাকে লিখছি হোল স্কোয়ার, এদিকে সেম বি স্কোয়ার সি স্কোয়ার যেটা আছে সেটাকে লিখছি আমরা হোল স্কোয়ার, লিখতেই পারি। অর্থাৎ এটা দেখো পেয়ে গেলাম একটা সূত্র, এস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এখানে এ মানে কি বিসি মাইনাস বি মানে কি এডি, তো তার হোল স্কোয়ার সমান 0। তো হোল স্কোয়ার মান যদি 0 হয় নিশ্চয়ই তার নিজস্ব মান কত হবে 0 হবে, এই হোল স্কোয়ারটা এদিকে পাঠিয়ে বর্গমূল করে 0 করে দিলাম, তাহলে বিসি মাইনাস এডির মান কত হলো 0 এলো, তার মানে এখান থেকে আমরা লিখতেই পারি বিসি দেখো বিসি সমান এডি। তো আমাদের প্রমাণ যেটা বলেছে এর তলায় বে নিয়ে আসো, তো এর তলায় বে নিয়ে আসো মানে এখানে সি যেমন পড়ে আছে থাকবে, সির তলায় ডিকে নিয়ে চলে আসবো,
আর এর তলায় বিকে নিয়ে চলে আসবো, আর এটাই প্রমাণ করতে বলেছে। দেখো এ বাই বি সমান সি বাই ডি, তো আমরা প্রুভ করে দিলাম। ঠিক আছে, সমাধান করতে বলা হয়েছে দেখো কি, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0। তো ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, এই অঙ্কটাকে ছোট করার জন্য এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ যেহেতু দুজনের কাছে রয়েছে, আমরা এটাকে ধরে নিচ্ছি এক্স মাইনাস এ সমান কিন্তু টি ধরে নিলাম। ঠিক আছে, তো এর জায়গায় আমরা টিটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে টি স্কোয়ার মাইনাস 5t প্লাস 6 সমান 0। এখান থেকে আমরা কিন্তু এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে সলভ করলে পাবো দেখো টি স্কোয়ার মাইনাস 5টাকে আমরা লিখছি কি না, 6কে ভাঙলে 3 দুগুণে 6 হয়, তাহলে মাইনাস 3t মাইনাস 2t, 3 দুগুণে 6, সেই 3 প্লাস 2 লিখলাম, আর সেই 3 প্লাস 2টাকে কিন্তু মাইনাসের সঙ্গে গুণ করে আমরা মিডল টার্ম যেভাবে করি সেটাকে লিখে নিলাম সরাসরি। ঠিক আছে, তাহলে এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি টি মাইনাস 3, আর মাইনাস 2 এখান থেকে কমন নিলে হবে টি মাইনাস 3 সমান কিন্তু 0 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে মান আসছে টি এর ভ্যালু একবার 0 করে পাবো, টি মাইনাস 3 একবার 0 করে পাবো, টি সমান 3। ঠিক আছে, আর একবার টি মাইনাস 2 সমান 0 করে পাবো, টি সমান 2। তাহলে টি এর দুটো মান পেলাম, একটা টি সমান 3 আর একটা টি সমান 2। তাহলে এবারে আমাদের টি এর মানটাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তাহলে একবার লিখবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা সমান 3 ধরে একবার অঙ্কটাকে কমপ্লিট করি, কোনাকুনি গুণ করে দাও, ক্রস মাল্টিপ্লাই করে এক্স প্লাস এ সমান 3x মাইনাস 3a, আর এক্সগুলোকে একদিকে নিয়ে নাও, মাইনাস 2x সমান মাইনাস 4a। ঠিক আছে, তাহলে এখান থেকে সলভ করলে এক্স সমান হয়ে যাবে 2a। ঠিক আছে, মাইনাস মাইনাস দুদিক থেকে কেটে দাও, এক্স সমান হয়ে যাবে 2a। আবার এই একই জিনিস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, একবার 3 বসিয়ে করেছিলাম, টি এর তো আরেকটা মান আছে 2, তো সেই 2টাকে বসিয়ে এবার করবো। তাহলে এবারও সেম ক্রস মাল্টিপ্লাই করো, এক্স প্লাস এ ইন্টু 2x মাইনাস 2a, তাহলে সলভ করলে পাবে 2x, এক্স মাইনাস 2x করলে হবে মাইনাস এক্স, আর এখান থেকে মাইনাস 2a মাইনাস এ হলে হবে মাইনাস 3a। তাহলে এখান থেকে মাইনাস কেটে গেলে এক্স সমান হবে 3a, অর্থাৎ এক্সের আমাদের দুটো ভ্যালু চলে এলো, একটা 3a আর একটা 2a, এটাই আমাদের কিন্তু আনসার। ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করি সবাই। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল দেওয়া আছে এ বি, তাহলে প্রমাণ করো এ প্লাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি। তো শুরু করো, এখানে যেটা দেওয়া রয়েছে সেখান থেকে কে দিয়ে শুরু করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল চিহ্ন তুললে সমান আসবে, আর একটা কে চলে আসবে ধ্রুবক। ঠিক আছে, ব্র্যাকেটে লেখো কে একটা অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, নেক্সট এবার আমরা কি করছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তলায় এ বিকে ভাগ করে নিয়ে চলে আসছি সমান এখানে কে। ঠিক আছে, এরপরের স্টেপ কী করছি দেখো, এবারে আমরা এখানে যোগ ভাগ করছি, এটাকে একটা যোগ ভাগ করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, তার আগে একটা কাজ করা যেতে পারে, সূত্র নাহলে পড়বে না, 2 গুণ করে নাও সবার সঙ্গে, দাঁড়াও এখানে একটা হাফ গুণ করো, এখানে 2 গুণ করো তলায়, এদিকেও নিশ্চয়ই তলায় 2 গুণ করতে হবে, হলো। এইবারে যোগ ভাগ করবো দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। সিমিলারলি ডান দিকেও তাই হবে, কে প্লাস 2 কে মাইনাস 2। আর এই পুরো জিনিসটা তো এটাও তো নিজে একটা ধ্রুবক, তো এটাকে আমরা কে1 দিয়ে লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস কাজ হয়েছে, এটাকে কি করা হয়েছে না যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই। ঠিক আছে, এবার দেখো এটা কিসের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এটা কিসের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র সমান কে1। এবারে দেখো এই জিনিসটাকে পুরোটাকে হোল স্কোয়ার লিখতে পারি, এ প্লাস বি বাই এ মাইনাস বি, যেহেতু তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের মাথায় হোল স্কোয়ার আছে, আমরা এটাকে পুরোটার মাথায় হোল স্কোয়ার দিতে পারি সমান কে1। এবার এটাকে লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান রুট ওভার কে1, তাই তো। এই দেখো এই জিনিসটাকে লিখতে পারি, অর্থাৎ যেটা স্কোয়ার আছে সেটাকে পার্টি আমরা বর্গমূল করে দিলাম, আর এই পুরো জিনিসটা এটাও তো একটা ধ্রুবক, এই পুরো জিনিসটা এটাও তো একটা ধ্রুবক, তাহলে আমরা কে2 লিখলাম। তো লিখবে কে2 একটা অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে2 সমান রুট ওভার কে1। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাকে পাশে লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, এ প্লাস বি বাই এ মাইনাস বি এর মান একটা ধ্রুবক, আর যখন কোনো অনুপাতের মান ধ্রুবক হয় তখন সেই অনুপাত, সেই সমান যেটা ধ্রুবক আর সমান চিহ্ন সেটা চলে গেলে তার জায়গায় প্রপোর্শনাল চিহ্ন ব্যাক করবে, এবং নিচে যেটা থাকবে সেটা কোনাকুনি এই দিকে চলে আসবে, অর্থাৎ এ মাইনাস বি হয়ে যাবে। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা প্রমাণ করে দিলাম। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, এক্স এর মান বলে দেওয়া আছে, এক্স ওয়াই সমান 1 দেওয়া আছে, আর এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এক্স ওয়াই সমান যদি 1 হয় তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি ওয়াই সমান কী হবে 1/x, অর্থাৎ এই এক্সটার উল্টোটা হবে এখানটায়, অর্থাৎ ওয়াইয়ের মান দেখো 1/x মানে এক্সের যে মান সেটা উল্টে যাবে, কারণ একের তলে যদি এই মানটা বসায় ভগ্নাংশের নিয়ম অনুযায়ী এটা উল্টে যাবে,
অর্থাৎ ওয়াইয়ের মান এখান থেকে আমরা পেয়ে গেলাম √3, নিচে √7 প্লাস √3, অর্থাৎ উল্টে গেল। ঠিক আছে, এবার এই জিনিসটা ক্যালকুলেশন করার জন্য আমরা দুখানা মানকে আগে থেকে বের করে নেব। কেন? কারণ এই জিনিসটা দেখো একটা সূত্র। কার সূত্র? আমরা যদি একটা সূত্র লিখি যে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, যদি আমি একটা সূত্র লিখি, ভালো করে দেখো, এক্স প্লাস ওয়াই যদি একটা হোল স্কোয়ার সূত্র লিখি কী হয়? এক্স স্কোয়ার প্লাস 2xy, তাই তো, প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এইখানটা কিন্তু 2xy নেই, এখানে আছে কি প্লাস xy আছে। তো এই জিনিসটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করছি দেখো, লিখছি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা লিখতেই পারি। এরপরে দেখো কী করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এখান থেকে একটা xyকে আমরা এদিকে নিয়ে নিচ্ছি, নিলে দেখো উপরে কী পড়ে থাকছে ডান দিকে, এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমরা দেখো এই মানটা হুবহু যেটা উপরে আছে সেই জিনিসটাই পেয়ে গেলাম, এবং এর জায়গায় তাহলে আমরা কোনটা লিখতে পারি? এই জিনিসটাকে লিখতে পারি। অর্থাৎ আমাদের ফার্স্ট কাজ হবে এক্স প্লাস ওয়াইয়ের মানটাকে বের করে নেওয়া, এই দুটোকে কাজে লাগিয়ে। আর এক্স ওয়াইয়ের মান তো দেওয়াই রয়েছে দেখো 1, ঠিক আছে? তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটাকে বের করো। এক্স প্লাস ওয়াইয়ের মান এখান থেকে কত আসছে দেখো, এক্সের মান √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস ওয়াইয়ের মান কত বেরোলো, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। ঠিক আছে, তাহলে এটা লসাগু করলে কী হবে, নিচে করণী, দুটো করণী অনুবন্ধী করণী, তো গুণের নিয়মে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে যাবে, অর্থাৎ 7 বিয়োগ 3 হবে। তাহলে এর তলায় যদি এটা থাকে, গুণের নিয়ম অনুযায়ী এটা যদি থাকে, তার মানে এটার সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ √7 প্লাস √3 হোল স্কোয়ার হবে। ঠিক আছে, প্লাস এখানে দেখো এইটার তলায় এটা আছে, তার মানে উল্টোটা দিয়ে গুণ হবে লসাগু নিয়ম অনুযায়ী, তার মানে একই জিনিস গুণ হওয়া মানে এটা হোল স্কোয়ার হয়ে যাবে। তো উপরে দেখো এটা কিসের সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে প্লাস যদি থাকে মাঝখানে এটা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয়। ঠিক আছে, অর্থাৎ √7 এর হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার, এই সূত্র হয়। ঠিক আছে, আর যদি মাঝখানে মাইনাস থাকতো এখানটায়, তাহলে এটা 4ab সূত্র হতো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এখান থেকে √7 স্কোয়ার করলে কী হবে, 7 আসবে, যোগ √3 স্কোয়ার করলে 3 আসবে, অর্থাৎ 10 এলো। ঠিক আছে, 10কে যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে আসবে কত, 5 হয়ে গেল a প্লাস b এর মান এটা। এবারে জিনিসটা দেখো, তাহলে আমরা এইটার জায়গায় আমরা LHS নিয়ে অঙ্কটাকে স্টার্ট করছি। LHS-এ এই এক্স স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ারের মানটাকে আমরা এইটাকে বসাতেই পারি, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস xy লিখতে পারি, হ্যাঁ কি না, বাই। এবার প্রশ্ন আসছে এই মাইনাসটাকে আমি কীভাবে অ্যাডজাস্ট করবো, এইখানে তো এই মানটা নেই, তো ঠিক আছে নো প্রবলেম, কীভাবে করছি দেখো। তো তখন আমরা কি করব, তখন এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য দেখো, এই জিনিসটাকে ম্যানেজ করার জন্য আমার তো এখানে মাইনাস xy দরকার, তো এইখান থেকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করছি দেখো, এইখান থেকে। ঠিক আছে, এই জিনিসটাকে কীভাবে অ্যাডজাস্ট করছি দেখো, এইখান থেকে এটা একটা স্টেপ হয়ে গেল। এবার এইটাকেই আমরা কীভাবে অ্যাডজাস্ট করছি, আমরা এই প্লাস দিয়েই করবো যা করার, তুমি চাইলে মাইনাস দিয়েও করতে পারো সূত্র, কিন্তু আমরা একটা মানই যেহেতু বের করছি সে এক্স প্লাস ওয়াই, এটা দিয়েই এটাকে রিপ্রেজেন্ট করবো কীভাবে দেখো। তো এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, যেমন আছে লিখলাম, ফার্স্ট সূত্রটাকে লিখলাম। এবারে আমার দরকার কি, মাইনাস xy, তার জন্য আমি কী করছি দেখো, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 3xy, এদিকে একটা যদি মাইনাস 3xy করি, তাহলে এদিকেও আমি মাইনাস 3xy লিখব, তাহলে দেখো কী পাচ্ছি, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 3xy সমান, এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 3xy মানে কি মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এই জিনিসটা তৈরি হলো না নিচে যেটা আছে, অর্থাৎ তার জায়গায় আমরা এইটাকে লিখতে পারি, তার মানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 3xy। আশা করি বোঝা গেছে, দেখো ডিটেলস আমি পুরো ভেঙে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা একটা মান আর এটা একটা মান, এই দুটো থেকে আমরা এখানে মানটাকে বসালাম। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত এসছে, এক্স প্লাস ওয়াইয়ের মান এসছে 5, তার মানে 5 স্কোয়ার, আর এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 1। সিমিলারলি এক্স প্লাস ওয়াইয়ের মান 5 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান 1, 25 মাইনাস 1, আর নিচে 25 মাইনাস 3, 25 থেকে 1 বিয়োগ করলে হবে 24, আর 25 থেকে 3 বিয়োগ করলে হবে 22, কাটাকাটি করো 12 আসবে, এখানে আসবে 12 আর এখানে আসবে 11। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে 12/11। ঠিক আছে, প্রুভড, বোঝা গেছে। x সমান 4ab বাই a প্লাস বি, তো এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে লিখছি, কীভাবে লিখছি দেখো, x সমান এই যে 4ab-কে লিখছি আমরা 2a ইন্টু 2b। কেন, কীভাবে পেলাম আইডিয়াটা দেখো, আমাদের প্রশ্নে দেখো দেওয়া আছে এক্স প্লাস 2a, এক্স মাইনাস 2a, এক্স প্লাস 2b, এক্স মাইনাস 2b, তো এই জন্য 4ab-টাকে আমরা 2a ইন্টু 2b-তে আমরা সেপারেট করে দিলাম। করার পরে একটা কাজ আমরা এখান থেকে করব, এখান থেকে 2a-টাকে এক্সের তলায় নিয়ে নেব, অর্থাৎ আমরা পাবো কি এক্স বাই 2a
আর এখান থেকে 2b বাই a প্লাস b, এটা আমরা করতেই পারি। কোন নিয়মে করতে পারি? বজ্র গুণনের নিয়ম অনুযায়ী আমরা যে কোনো সংখ্যাকে ক্রস মাল্টিপ্লাইয়ের থ্রু দিয়ে এদিক ওদিক লিখতেই পারি, ঠিক আছে। এরপরে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, যোগভাগ, ঠিক আছে। তো যোগভাগ কী করতে হয় না, লব প্লাস হর করে উপরে লিখতে হয়, সিমিলারলি লব মাইনাস হর করে নিচে লিখতে হয়। ডান দিকেও সেই একই কাজটা হবে, 2b প্লাস a প্লাস b, আর নিচে হবে 2b মাইনাস a মাইনাস b, ঠিক আছে। বাস এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাবো কি x প্লাস 2a বাই এক্স মাইনাস 2a সমান এখান থেকে 2a a প্লাস 3b, a প্লাস 3b, আর নিচে হবে কি, নিচে হবে b মাইনাস a। এটা একটা টার্ম আমরা পেয়ে গেলাম। আর পাশে অবশ্যই তোমরা লিখছো যে যোগভাগ, ঠিক আছে। আমার জায়গাটা শর্ট, তাই জন্য আমি আর পুরো লিখছি না, আমি শর্ট একটু লিখে দিলাম, যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এটা একটা টার্ম হলো। সিমিলারলি আমরা তো এটাকেও তো করতে পারতাম, এই যে 2a-টাকে না এনে আমরা 2a-টাকে না এনে আমরা তো 2b-টাকেও তো এক্সের তলায় নিয়ে আসতে পারতাম। অর্থাৎ আমরা এই 2a-টাকে না এনে যদি এটাকে 2b নিতাম, তখন অঙ্কটা কীভাবে আসতো? তখন অঙ্কটা এটাই আসতো যে এক্স বাই 2b সমান 2a বাই a প্লাস b। সেম ওয়েতে আমরা যোগভাগ করতে পারি, এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b সমান 2a প্লাস a প্লাস b আর 2a মাইনাস a মাইনাস b। তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস 2b আর নিচে এক্স মাইনাস 2bর যে মানটা পাচ্ছি সেটা কি না 3a প্লাস b, আর নিচে 2a মাইনাস a করলে হবে a মাইনাস b। অর্থাৎ আমাদের প্রশ্নের দিকে এবার দেখো, প্রশ্নের দিকে কি বলা হচ্ছে, এইটার ভ্যালু প্রমাণ করতে হবে 2। অর্থাৎ বামপক্ষের যে মানটা এলএইচএসের যে মান, সেটার মান বের করতে হবে 2। তো এলএইচএসে কি আছে না এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a। তো এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2 এর মান দেখো আমরা এখানে ডাইরেক্ট পেয়ে গেছি না, কত পেয়েছি দেখো, এই পেয়ে গেছি a প্লাস 3b। তো সরাসরি আমি আর প্রশ্ন লিখছি না, ডাইরেক্ট মান বসিয়ে দিচ্ছি a প্লাস 3b বাই b মাইনাস a। সিমিলার ওয়েতে প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2bর মান দেখো এখান থেকে এইটা পেয়েছি। অর্থাৎ আমরা লিখতে পারি এর জায়গায় 3a প্লাস b নিচে a মাইনাস b। তো আমরা মাইনাস কমন নিয়ে একটু সংখ্যাটাকে ঘুরিয়ে লিখছি, এখান থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে কি a মাইনাস বিটা লসাগু হবে। আচ্ছা, তোমাদের জন্য একটু ভেঙেই করে দিই, এখান থেকে মাইনাস কমন নিলে হবে কি a মাইনাস b হবে, আর এই মাইনাসটাকে যদি আমরা উপরে মাল্টিপ্লাই করে দিই তাহলে মাইনাস a মাইনাস 3b হয়ে যাবে। আচ্ছা, নিচে হবে a মাইনাস b ইন্টু ওপরে 3a প্লাস b। আচ্ছা, তাহলে লসাগু হলো কত, a মাইনাস b হচ্ছে লসাগু। তাহলে a মাইনাস b যদি লসাগু হয় তাহলে কি a মাইনাস b কে a মাইনাস b তে ডিভাইড করলে কত হবে, মাইনাস a মাইনাস 3b হবে। কারণ মাইনাস a মাইনাস b কে a মাইনাস b দিয়ে ভাগ করলে হবে 1, আর 1-এর সঙ্গে উপরে যে লব থাকবে তাকে গুণ করলে হবে একই সংখ্যাটা বসে যাবে, একের সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে সেটাই বসে যায়। আচ্ছা, এখানে সেম একই নিয়মে 3a প্লাস b লিখতেই পারি। তো দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কি মাইনাস a প্লাস 3a মিনস 2a, আর মাইনাস 3b প্লাস b মানে মাইনাস 2b, নিচে a মাইনাস b। উপর থেকে 2 কমন নিয়ে নাও, a মাইনাস b, আর নিচে হবে সেম a মাইনাস b। a মাইনাস b কেটে গেল, তো উত্তর হয়ে গেল আমাদের 2। আর ওটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা এটাকে লিখতেই পারি, RHS প্রুভড হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেছে একদম। a বাই বি সমান c বাই ডি সমান ই বাই এফ। তো সাধারণত এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু এফটাকেই ধরে নেব, সরি এ বলছি কে ধরেই অঙ্কটা করবো, যা ইচ্ছা ধরতে পারো, এফ তো চলরাশি, এটা বাদ দিয়ে যা ইচ্ছা ধরো। তাহলে a বাই বি সমান আমরা লিখতে পারি কে, যদি আমরা এটাকে কে ধরে থাকি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a সমান আসছে কি বি কে, আর c বাই ডি এটা সমানও কি আসবে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি c সমান ডি কে, আর ই বাই এফ এটা সমান কে, এটা হলে হবে ই সমান এফ কে। তো এখানে কোনো মানকে প্রতিস্থাপন করার দরকার নেই, কারণ কি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল, তাই তো। তো আমরা এলএইচএস দিয়ে অঙ্কটাকে স্টার্ট করছি। এলএইচএস দেখো এ এর ভ্যালু কত, বি কে, তার মানে কি বি কের হোল স্কোয়ার, প্লাস সি কে, সি আছে, সি এর ভ্যালু কি ডি কে, তো তার হোল স্কোয়ার, প্লাস ই এর ভ্যালু এফ কে, তো তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। আর তারপরে যেটা পড়ে আছে বি স্কোয়ার, এর কোনো মান নেই, ডি স্কোয়ার এর কোনো মান নেই, এফ স্কোয়ারের কোনো মান নেই, ঠিক আছে। তো এখান থেকে সলভ করলে আমরা পাবো দেখো কে স্কোয়ার প্রত্যেকের কাছে আছে, এটাকে যদি হোল স্কোয়ারে ভাঙি বি স্কোয়ার কে স্কোয়ার হবে, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার হবে, এখানে এফ স্কোয়ার কে স্কোয়ার হবে। তো সেই কে স্কোয়ারকে আমরা কমন নিয়ে নেবো, নিলে হবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। আর এই জিনিস এখানে দেখো আরেক পিস রয়েছে, তো সেই জন্য এটা হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার আরএইচএসটাকে করে নিই। তো আরএইচএসটাকে করে দেখো কি আসছে, এ বি প্লাস সিডি প্লাস ইএফ এর হোল স্কোয়ার আসছে, তাই না। এবারে এর ভ্যালু আছে এখান থেকে বি কে,
তার সঙ্গে একটা বি গুণ হয়ে আছে, সি এর ভ্যালু কি ডি কে, এখানে আরেকটা ডি গুণ হয়ে আছে, ই এর ভ্যালু এফ কে, আর এখানে একটা এফ গুণ হয়ে আছে। তো তার হোল স্কোয়ার নিয়ে নাও, তাহলে পাচ্ছি কি আমরা বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে, তো এর হোল স্কোয়ার, তাই না? এবারে এখান থেকে দেখো কে কমন যদি নিই, কে কমন নিয়ে যখন এই স্কোয়ারের বাইরে আসবে তার মানে কি হয়ে যাবে, কে স্কোয়ার হয়ে যাবে। আর ভিতরে যখন পড়ে থাকবে বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার, তখনই দেখো এটা পুরোটা প্রমাণ হয়ে গেল, বাম পক্ষের সঙ্গে আমাদের ডান পক্ষটা কিন্তু মিলে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, প্রমাণ আমাদের কমপ্লিট হলো। নেক্সট কোশ্চেন দেখো, প্রমাণ করতে দিয়েছে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কি করি, একটা বৃত্ত এঁকে নিই। দেখো উপপাদ্য অনেকের তো মনে হতেই পারে বইয়ে দেওয়া আছে, তাহলে আমি শুধু শুধু কেন করব। ঠিক আছে, তো অনেকে মুখস্থ করো, বাট আমি যেটা বলছি একবার শুনতে থাকো, মুখস্থ করতে লাগবে না। ঠিক আছে, আচ্ছা এটা কেন্দ্র ও নাম দিলাম, এটা এ, এটা বি, এটা পি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপ সি। ঠিক আছে, এই ছবিটা আঁকলাম, তোমাদের বইয়ে দেখবে এরকম 4টে ছবি রয়েছে। ভালো করে বুঝে নাও, আমি ডিটেলসে লিখবো না। ঠিক আছে, কারণ বইয়ে তো সব কিছু লেখা আছে, আমি জাস্ট বুঝিয়ে দেবো ওভারঅল কনসেপ্টটা। ঠিক আছে, এবং অবশ্যই প্রমাণও করে দেবো। যদি তোমার মনে হয় বড় করে কিছু লিখতে আমার অসুবিধা হয় বা আমি ভুলে যাই লেখাগুলো, কোনো সমস্যা নেই, এইটুকু লিখবে, অন্তত পক্ষে তোমার 4-এর মধ্যে 3 তো দেবে অ্যাটলিস্ট। ঠিক আছে, দেখো প্রদত্ত কি, দেখো আমাদের প্রমাণ করা নিয়ে দরকার। ঠিক আছে, পুরো থিওরি আমরা অনেকেই লিখতে পারি না ঠিকই, বাট লেখাটা উচিত। কিন্তু যতটা মনে হয়, যদি মনে হয় আমার হচ্ছে না, তো সেক্ষেত্রে একদম না করার থেকে কিছু তো করে যাওয়া ভালো। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটা বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রথমত কেন্দ্রস্থ কোণ কাকে বলে? কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে যে কোণটা থাকে, অর্থাৎ দেখো এই যে কোণটা, এইটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমি হাইড করছি। দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমাকে বলেছে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এ ও বি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ অর্থাৎ অ্যাঙ্গেল এসিবির দ্বিগুণ হবে, অথবা এই যে উপরে যে ছোট কোণটা যেটা বৃত্তস্থ কোণ বলছি, ওই কোণটা এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে, নয় দ্বিগুণ থাকবে নয় অর্ধেক থাকবে, যেভাবে বলবে সেইভাবে প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে প্রদত্ত কী দেওয়া আছে না, ওপিবি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপরে অ্যাঙ্গেল এওবি একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর অ্যাঙ্গেল এসিবি এটা একটা কিন্তু বৃত্তস্থ কোণ। বাস ওইটুকুই আমি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তে বুঝে বুঝে করতে হবে। দেখো ও কেন্দ্রীয় বৃত্তে যেটা দেখতে পাচ্ছ প্রদত্ত মানে যেটা কি কোশ্চেনে দেওয়া আছে সেটাই লিখবো আমরা। ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি চাপের উপর দেখো এপিবি চাপের উপর দেখতে পাচ্ছ, এপিবি চাপ মানে এই বৃত্তচাপটাকে বোঝানো হচ্ছে, তার মধ্যেই তো কোনটা তৈরি হয়েছে, অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। ব্যাস এইটুকুই আমাদের প্রদত্ত হয়ে গেল, যা দেখতে পাচ্ছি সেটাই আমরা লিখলাম। ঠিক আছে, প্রদত্ত হয়ে গেল। এবার প্রামাণ্যটা কি, প্রামাণ্য মানে কি প্রমাণ আমরা করতে চলেছি। প্রামাণ্য দেখো বলেছে ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কোনটা না কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল এ ও বি, সেটা সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার এর জন্য আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, অর্থাৎ ওই যে বড় চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, সেই চতুর্ভুজটাকে দুটো টুকরো করবো আমরা, সি থেকে ওকে যুক্ত করে একটু বাড়িয়ে দেবো, যার ফলে একটা আমরা ত্রিভুজ পেয়ে যাবো, একটা এ ও সি ত্রিভুজ, একটা হচ্ছে বি ও সি ত্রিভুজ। ঠিক আছে, তো সেই অঙ্কনটা করলাম। কি অঙ্কন করলাম, সি থেকে সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো। ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হলো, বেশি ডিটেলসে লেখার দরকার নেই। ঠিক আছে, যতটুকু প্রমাণ করার জন্য দরকার আমি সেইটুকুই লিখব। এবার আসছে প্রমাণ কি, দেখো এখানে প্রমাণ শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলছি। দেখো এখানে যে টানার ফলে ওসি একটা দেখো ব্যাসার্ধ তৈরি হলো এবং এও একটা ব্যাসার্ধ, আর আমরা কি জানি একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধগুলো কি হয়, সমান হয়। তার মানে এখানে এই যে প্রথম যে ত্রিভুজ, এখানে দুখানা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো খুশি তুমি ধরো, যেটা খুশি ধরো, নয় এওসি ত্রিভুজ ধরো নয় বিওসি ত্রিভুজ ধরো, দুটোর মধ্যে যেটা খুশি করো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট করছি কি ত্রিভুজ এইটার জন্য, এই এওসি ত্রিভুজের জন্য। ঠিক আছে, তো ত্রিভুজ এওসি থেকে নিচ্ছি। দেখো ত্রিভুজ এওসি আমাদের টার্গেট কি, ত্রিভুজটাকে কোনোভাবে সর্বসম প্রমাণ করতে পারি কিনা। তো ত্রিভুজ এওসি এর
কোনটা কোনটা সমান দেখো, এর ওসি সমান এও, ঠিক আছে। এটা কি ব্র্যাকেটে লিখে দাও, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ লেখা হলো। আচ্ছা, আর কিছু লিখতে পারি কি ওই দুটো, এই ত্রিভুজটার মধ্যে থেকে, এই ত্রিভুজের এই বাহুটার মধ্যে থেকে আর কিছু লেখা যায় কি? দেখো প্রথম কথা, অ্যাঙ্গেল ও সিএ, অ্যাঙ্গেল ও সিএ, ও সিএ সমান অ্যাঙ্গেল ও এসি। এটাও দেখো, ও সিএ মানে কোনটা দেখো, এই কোনটা, আর ও এসি মানে এই কোনটা। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, যেহেতু এর দুটো বাহু সমান, ওসি সমান এও, তেমন ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের দুখানা সমান বাহু, অর্থাৎ এই যে সমান বাহুটা দেখতে পাচ্ছ, এই যে সমান বাহুটা আর এই যে সমান বাহুটা, এই দুটো বাহু যেহেতু সমান, তার মানে এরা দুজন তৃতীয় যে বাহু রয়েছে অর্থাৎ এসির সাথে দুটো সমান কোণ তৈরি করবে, তাই জন্য এখানে দুটো কোণ সমান হলো। ক্লিয়ার? আচ্ছা, এবারে যখনই দেখো এখানে সি থেকে ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, ঠিক আছে, ডি পর্যন্ত বাড়ানো হয়েছে, তখন কিন্তু একটা বাইরে কোণ তৈরি হয়েছে, ঠিক আছে। কোন কোণটা বলো তো, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা কি অ্যাঙ্গেল এওডি, এটা একটা কি বহিস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বহিস্থ অ্যাঙ্গেল এওডি সমান, আমরা এখান থেকে লিখতে পারি দেখো, অ্যাঙ্গেল ওএসি প্লাস অ্যাঙ্গেল ওসিএ। কেন লিখতে পারি? দেখো এরকম আমরা একটা ক্লাস 8-এ উপপাদ্য করেছিলাম, ভালো করে মনে করার চেষ্টা করো, তো আমি পাশে ছোট্ট করে রাফ করে দিচ্ছি। দেখো এরকম একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে? যদি এই ত্রিভুজটার নাম দিই এ বি সি ডি, এই যে এসিডি ত্রিভুজ, দেখো অ্যাঙ্গেল এসিডি যে কোণটা দেখতে পাচ্ছ, এই এসিডি কোণের মান আসবে কিন্তু অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দূরকোণের যোগফলের সাথে সমান হয়। একটা উপপাদ্য করেছিলাম, মনে আছে? তো সেই উপপাদ্যটাই কিন্তু এখানে ব্যবহার হয়েছে, সেটাকে আমরা স্টেটমেন্ট হিসাবে নিলাম, ঠিক আছে। তো এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে ত্রিভুজ একটা বহিস্থ কোণের মান অন্তস্থ দূরবর্তী দূরকোণের যোগফলের সঙ্গে সমান, তাই জন্য এখানে বহিস্থ কোণ কোনটা, অ্যাঙ্গেল এওডি। তো এর দূরবর্তী দুটো বহিস্থ কোণ কোনটা, একটা অ্যাঙ্গেল সি কোণ আর একটা অ্যাঙ্গেল এ কোণ, ঠিক আছে। আবার দেখো এটা আগের লাইনেই আমরা প্রমাণ করে রেখেছি এই দুটো কোণ কি সমান, অর্থাৎ এর জায়গায় আমরা লিখতেই পারি যে 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ। আমাদের প্রমাণ তো এটা দিয়েই করতে হবে, তাই জন্য আমরা কি করলাম, 2 ও সি এ নিলাম। তুমি চাইলে ওএসি লিখতে পারতে, বাট এখানে আমার ওএসি কোনো কাজে লাগবে না, ও সি এ লাগবে, কারণ আমার উপরের কোণটাকে বের করতে হবে, তাই জন্য উপরের কোণের একটা টুকরো অংশ এইটা ও সি এ, তো সেই জন্য আমরা ও সি এ নিলাম, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা দেখলাম কি অ্যাঙ্গেল এওডির মান কি 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ হয়েছে, এটা 1 নম্বর নাম দিলাম। এবার কি করবো, সিমিলারলি এদিকে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল বিওসি, এদিকে ত্রিভুজ কাজ হয়ে গেল, এবার এদিকে ত্রিভুজটা নিচ্ছি। সেম বিওসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ত্রিভুজ বিওসি এর এখানে যদি বলি কোনটা কোনটা সমান, দেখো ওবির সঙ্গে ওসি সমান, ওবি সমান ওসি হয়েছে। আর একটা কি সমান দেখাতে পারো, কোন সমান দেখাতে পারো, কারণ সেম কনসেপ্ট আমরা বলতে পারি অ্যাঙ্গেল বিসিও, দেখো অ্যাঙ্গেল বিসিও আগেরটার মতোই সমান অ্যাঙ্গেল ওবিসি, অ্যাঙ্গেল ওবিসি দুটো সেই একই, কারণ এটা কি সেই সমান কোণ তৈরি করবে, ঠিক আছে। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তারা তৃতীয় বাহুর সঙ্গে দুটো সমান কোণ তৈরি করবে। এবারে এখানেও দেখো একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে অ্যাঙ্গেল বিওডি, তাহলে এখানেও সেম বহিস্থ অ্যাঙ্গেল বিওডি, ঠিক আছে, বহিস্থ অ্যাঙ্গেল বিওডি। দেখো এই যে কোণটা, তাহলে এর দূরবর্তী কোণ দুটো কি, একটা এই কোণটা আর একটা এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল বিসিও বিসিডি, অ্যাঙ্গেল বিসিডি, ঠিক আছে, সরি বিসিও প্লাস অ্যাঙ্গেল বিসিও একটা ওবিসি, ঠিক আছে। এবার এই দুটো কোণ দেখো সমান, দেখো আগের লাইনে লিখে রেখেছি, এই দেখো এই দুটো কোণ সমান, বিসিও আর ওবিসি দুটো সমান। তার মানে কি আমরা এখানে কোণ দুটো কোণ যেহেতু সমান, তার মানে একটা জায়গায় আরেকটাকে বসিয়ে দেবো, তো একটা জায়গায় আরেকটা বসানো মানে কোনটাকে বসাবো, আমরা নেব কিন্তু বিসিওটাকে নেবো, কারণ ওটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে উপরের টুকরো কোণের একটা অংশটা, তাই জন্য অ্যাঙ্গেল লিখছি আমরা 2 ইন্টু অ্যাঙ্গেল বিসিও। বোঝা গেছে? অর্থাৎ দুটোর মধ্যে তো যেটা খুশি লেখা যায়, কিন্তু আমাদের প্রায়োরিটি হবে আমরা উপরেরটাকে নেবো, কারণ তবেই না দুটো টুকরো যোগ করলে বড় কোণটা পাবো আমরা, তাই তো। তো এবারে দেখো এটার নাম দিলাম 2, এবার 1 আর 2কে যোগ করে দাও, 1 যোগ 2 করে পাই। 1 নম্বরের বাম দিকে কি আছে, অ্যাঙ্গেল এওডি, 2 নম্বরের বাম দিকে কি আছে, অ্যাঙ্গেল বিওডি, সমান ডান দিকে কি আছে, ডান দিকে দেখো 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল বি সি ও।
এর দুজনের কাছে 2 আছে, তো আমরা 2টাকে কমন নিয়ে নিলাম। ঠিক আছে, নিলে কি পাবো দেখো, 2 ইন্টু অ্যাঙ্গেল ওসিএ, দেখো ওসিএ মানে এই টুকরো কোণটা, আর বিসিও মানে এই টুকরো কোণটা, তো দুটো যোগ করলে কি গোটা কোণটা পেয়ে যাবো, অর্থাৎ অ্যাঙ্গেল এ সি বি পেয়ে যাবো। সিমিলারলি নিচে দেখো, এখান থেকে দেখো, এখানে দেখো অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওডি যদি যোগ করি, অ্যাঙ্গেল এওডি মানে এই টুকরো কোণটা, বিওডি মানে এই টুকরো কোণটা, এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এই বড় এই যে কোণটা পেয়ে যাবো, এওডি এটা পেয়ে যাবো। অর্থাৎ অ্যাঙ্গেল এওডি সমান আমরা পেয়ে গেলাম কি 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। বাস প্রমাণ হয়ে গেল। এইটুকুই লেখো শুধু, বাস আর কিছু লেখার দরকার নেই, এই তুমি পুরো নাম্বার পেয়ে যাবে। তাই বোঝা গেছে? একদম ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই? যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে।